হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিদ্রাতুল মুনতাহা ফারুকী, তোমাদের প্রাপ্তি আপু। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এসএসসি এ প্লাস লাইভ মিশনে। এটাকে আমরা ক্লাস বলবো না, আজকের এটা কিন্তু আমাদের একটা কমপ্লিট সেশনটা কিসের উপর? তোমাদের বায়োলজিতে এ প্লাস যেন কনফার্ম হয় সেটার জন্য যত প্রকার গাইডলাইন আছে সব প্রকার গাইডলাইন নিয়ে কিন্তু আমি আজকে তোমাদের সামনে চলে আসছি। আর আমি প্রমিস করছি যে আজকের এই লাইভ ক্লাসটা তোমরা যারা করছো তাদের কিন্তু এই গাইডলাইনগুলো ফলো করলে এ প্লাস মিসের কোনো সুযোগই নাই। তাই কি করতে হবে? আজকের লাইভ ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপুর সাথে থাকতে হবে। তো দেখি তোমরা কারা কারা কোথা থেকে জয়েন করেছো আমাদের আজকের ক্লাসটাতে। ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছো আমাদের ক্লাসটাতে, আমি দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম আদনান, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের, কেমন আছে সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকবো। তোমাদের ক্লাস নিতে আসছি, তো ভালো তো থাকতেই হবে। তো তোমরা বলে ফেলো সবাই কে কোন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছো আর কারা কারা আজকের এই সেশনটার জন্য প্রস্তুত, সেটা আপুকে কমেন্টে জানায় দাও যে আপু আমরা সবাই রেডি আজকের এই সেশনটা করার জন্য। আচ্ছা দেখি কারা কারা। আমির হামজা, শাকিলাকে দেখতে পাচ্ছি, হুমায়রা, ওকে বগুড়া থেকে হুমায়রা, হ্যালো হুমায়রা। আচ্ছা, শাকিলা জয়েন করেছে জামালপুর থেকে, ওয়াও, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে জয়েন করে ফেলছে আমাদের ক্লাসটাতে। কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব, কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডদের সবাইকে বলে ফেলো ঝটপট ক্লাসটাতে জয়েন করে ফেলতে। কারণ কি বলো তো, শেয়ারিং ইজ কেয়ারিং। তোমরা ফ্রেন্ডরা সবাই মিলে যদি আজকের এই গাইডলাইনগুলো পেয়ে যাও, তাহলে কিন্তু আপু শুরুতেই বলে দিয়েছি, আপু কিন্তু প্রমিস করেছি এক প্রকার যে যারা আজকের এই লাইভ ক্লাসের গাইডলাইনগুলো ফলো করবে তাদের কিন্তু এ প্লাস মিস যাবে না বায়োলজিতে। তো তুমিও যদি এ প্লাস মিস না করতে চাও তাহলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে ফেলো, তাহলে বন্ধু তোমরা সবাই একসাথে মিলে আমরা কি করব, আজকে এই লাইভ ক্লাসটা করে ফেলবো এবং গাইডলাইনগুলো আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আজকের এই গাইডলাইনগুলোতে আমি হচ্ছে তোমাদের যে শর্ট সিলেবাসের যে কতগুলো চ্যাপ্টার আছে সেখান থেকে তোমাদের সিকিউ, এমসিকিউ, গুরুত্বপূর্ণ চিত্র এবং একই সাথে এক একটা চ্যাপ্টারের কোন পার্ট থেকে তোমাদের সিকিউ আসে, কোন পার্টটা এমসিকিউর জন্য, বা তুমি সিকিউর জন্য কিভাবে পড়বে, এমসিকিউর জন্য কিভাবে পড়বে, বা একটা চিত্র তোমার কিভাবে আঁকতে হবে, চিত্র কিভাবে আঁকলে টিচাররা পছন্দ করে, পরীক্ষার হলে তোমার স্ট্র্যাটেজি কী, বায়োলজি কিভাবে পড়তে হয়, এরকম আরও অনেক অনেক ইম্পর্ট্যান্ট গাইডলাইন কিন্তু আমি আজকের এই সেশনটাতে নিয়ে এসেছি। মানে অ্যাটলিস্ট বলতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত যত গাইডলাইন তোমাদের প্রয়োজন আজকের এই একটা ক্লাসে, এই যে দেখো আমাদের হেডিংটা দেখো, একটা ক্লাসে এ প্লাসের শর্ট সিলেবাসের গাইডলাইন, এই একটা ক্লাসেই আমি তোমাদের সব গাইডলাইন আজকে দিয়ে দিব। ওকে, তো ঝটপট শেয়ার করে ফেলেছি আমরা সবাই ক্লাসটা আজকে। ওকে, অনেকেই জয়েন করে ফেলেছি আমরা, রাইট? ওকে, চট্টগ্রাম থেকে আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেক দূর দূরান্তের ডিস্ট্রিক্ট থেকে আমার সাথে জয়েন করে ফেলেছে ক্লাসে। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ক্লাসটাতে জয়েন করার জন্য। আচ্ছা, ওকে, নিঝুম দিক থেকে একজন জয়েন করেছে আমাদের সাথে। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। আর তোমাদের আজকে ভালো থাকার মতো একটা দিন, কারণ বায়োলজির সব গাইডলাইন পেয়ে যাচ্ছ এই একটা ক্লাসেই। এর থেকে খুশির দিন তো আমার মনে হয় না আর কোনো দিন হইতে পারে এরকম। আচ্ছা, চিটাগং থেকেও অনেকে জয়েন করছে, পাবনা, চিটাগং। ওকে, গাইবান্ধা থেকে বলছো, সিরাজগঞ্জ থেকে বলছো। তো চলো আমরা একটু সামনের দিকে আগাই যে আজকের এই ক্লাসটাতে আমরা মূলত কি কি করছি। তোমাদের কিন্তু আমি আজকের এই ক্লাসটাতে এটাও বলে দিব যে বায়োলজিতে তুমি একটা চ্যাপ্টার নিয়ে যখন পড়তে বসছো তুমি কিভাবে আসলে পড়লে তোমার জন্য ভালো হবে, বা কিভাবে পড়লে তোমার মাথায় থাকবে এবং পরীক্ষাতেও তুমি ভালো করতে পারবে, বা তোমার স্টাডি রুটিনটা কেমন হবে সেটাও কিন্তু আমি আজকে বলে দিব। আর আজকের আমি যে গাইডলাইনগুলো দিচ্ছি সেটা কিন্তু আমি 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেই এই গাইডলাইনগুলো কিন্তু তোমাদের সামনে নিয়ে আসছি।
আর শুরুতেও বলছি যে আজকের এই গাইডলাইনটায় আমি এইটুকু তোমাদেরকে সিওরিটি দিয়ে বলতে পারি, মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যারা আজকের এই লাইভ ক্লাসের গাইডলাইনগুলো মনে রাখবে, ফলো করবে, তাদের A+ মিস যাবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো তোমাদের জন্য যেহেতু আমরা SSC 25-এর রেজাল্টটা সবাই দেখেছি, জেনেছি, বুঝতে পেরেছি যে আসলে অবস্থাটা কি। তোমার এই যদি পরীক্ষার 1 মাস আগ থেকে পড়াশোনা করো, কখনোই ভালো ফলাফল তোমার থেকে আশা করা যায় না। তোমার প্রিপারেশনটা শুরু হবে এখনই, আজকে থেকেই। ঠিক আছে, প্রিপারেশনটা আজকে থেকে। আপু আজকে যে গাইডলাইনগুলো তোমাদেরকে দিবে, তোমাদের দায়িত্ব আজকে থেকে সেগুলো ফলো করে পড়াশোনা শুরু করা। ঠিক আছে, তো তোমাদের জন্য দেখো আমরা কিন্তু অনেকগুলো সারপ্রাইজও নিয়ে আসছি। ঠিক আছে, তোমাদের একটা ফ্রি কোর্স ফ্রি থাকছে, মাস্টার বুক থাকছে এবং একই সাথে 1.5 লক্ষ টাকা জেতার মতো সুযোগও তোমাদের আছে। তাহলে ঝটপট কি করতে হবে, আমাদের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং এই চ্যালেঞ্জটা কিন্তু মূলত শুরু হয়েছে আমাদের 10ই আগস্ট থেকে, যেখানে তোমাদের প্রথম ক্লাস নিয়েছিল তোমাদের প্রিয় ক্রাইফ ভাইয়া, তারপর সাব্বির ভাইয়া, তারপর সিফাত ভাইয়া, তারপর তোমাদের জাকি ভাইয়া, আজকে আমি নিচ্ছি এবং এরপর কেমিস্ট্রি ক্লাসও হবে। এবং প্রত্যেকটা ক্লাসেই আমাদের টার্গেটই হচ্ছে যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন A+ কনফার্ম করে SSC-তে। এবং এই A+ কনফার্ম করার জন্য প্রত্যেক বিষয়ের যে যে গাইডলাইন প্রয়োজন আমরা প্রত্যেকটা টিচারই চেষ্টা করছি কিন্তু তোমাদের সেই গাইডলাইনগুলো দিতে। ওকে, তো এবার আসো দেখা যাক যে বায়োলজির কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তোমাদের কিন্তু এবার বায়োলজি টোটাল থাকতেছে 7টা চ্যাপ্টার। ঠিক আছে, তোমাদের থাকছে 7টা চ্যাপ্টার। কোন কোন চ্যাপ্টার আসো দেখি। তোমাদের এই 7টা চ্যাপ্টারের মধ্যে প্রথমে থাকছে প্রথম অধ্যায়, তারপরে থাকছে তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, এরপর থাকছে তোমাদের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, একাদশ অধ্যায় জীবের প্রজনন, সেটার আংশিক অংশটাকে আমরা মূলত ধরে রাখছি, দ্বাদশ অধ্যায় থাকছে জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি নিয়ে, এবং এরপরে ত্রয়োদশ অধ্যায় থাকছে জীবের পরিবেশ। মূলত তোমাদের কিন্তু এবার শর্ট সিলেবাসে পরীক্ষাটা হচ্ছে। তো তোমাদের জন্য শর্ট সিলেবাস কিন্তু একদিকে যেমন একটা ব্লেসিং যে হ্যাঁ সিলেবাসটা কমে গিয়েছে, পড়া কমে গিয়েছে, কিন্তু আরেকদিকে কিন্তু তোমাদের জন্য একটা চ্যালেঞ্জও হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু তুমি শিওর হয়ে যাচ্ছ যে এই কয়টা জায়গা থেকেই প্রশ্ন করবে। তোমাদের প্রশ্নগুলা কিন্তু এতটাও ইজি হবে না, একটু হলেও ট্রিকি প্রশ্ন করবে। আর বোর্ডের প্রশ্ন যদি 25 সালেরটা তোমরা দেখে রাখো, প্রশ্ন কিন্তু আগের মতো হচ্ছে না যে একদম ডিরেক্ট বইয়ের কোশ্চেন একদম খুবই ইজিলি পার পেয়ে যাচ্ছে, সেরকম কিন্তু হচ্ছে না। একটু অ্যানালাইসিস জাতীয় প্রশ্নগুলো বেশি আসছে। তাই চেষ্টা করবা তোমরা এই 7টা চ্যাপ্টার যেন, যে টপিকগুলো আপু বলবো আজকে যে এই চ্যাপ্টার থেকে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, সেগুলা যেন একটু ইন ডিটেলে পড়াশোনা করা, ইন ডিটেল এবং বুঝে বুঝে পড়াশোনা করা। ঠিক আছে, তো তোমাদের কিন্তু প্রশ্নের ধরনটাও পরিবর্তন হয়ে গেছে। তোমাদের 70 মার্কের মধ্যে তোমাদের 40 নম্বর কিন্তু চলে যাচ্ছে। এই যে দেখো, তোমাদের 75 নম্বর থাকতেছে থিওরি এবং 25 নম্বর থাকতেছে ব্যবহারিক। এই যে এই 25 নম্বর, এর মধ্যে আবার তোমাদের অবজেক্টিভ থাকবে, বহু নির্বাচনী থাকতেছে 25টা, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25টা, এবং তোমাদের এবার কিন্তু সৃজনশীল প্রশ্নের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তোমাদের 7টা সৃজনশীল থাকবে, 7টা সৃজনশীল থেকে 4টার অ্যান্সার করতে হবে। ঠিক আছে, গেল 40 নম্বর। আর বাকি যে 10 নম্বর থাকে সেই 50-এর, সেখানে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 5টা, যেটা তোমাদের 7টার মধ্যে থেকে 5টার অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আমি আবার শুরু থেকে বলি যে তোমাদের কোন কোন সিলেবাসে থাকছে এবং তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কি, এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার থাকছে সর্বমোট 7টা। ঠিক আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, 11, 12, 13। এবং প্রশ্ন প্যাটার্নে তোমাদের 25 নম্বরের থাকবে নৈবিত্তিক, 25 নম্বরের থাকবে ব্যবহারিক, আর বাকি যে নম্বর থাকে সেখানে 50 নম্বরের মধ্যে 10 নম্বরের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের করে। ঠিক আছে, সেটা 7টার মধ্যে 5টার অ্যান্সার করতে হবে।
আর পরবর্তীতে তোমাদের 4টা সৃজনশীলের মধ্যে 4টা সৃজনশীলের উত্তর করতে হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের এসএসসি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন এবং তোমাদের শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় ছিল। এই পর্যন্ত সবাই আমরা বুঝতে পেরেছি? সবাই কমেন্টে লিখো। ওকে, তাহলে আমরা বুঝে গিয়েছি যে আমাদের শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় থাকছে এবং আমাদের কোন কোন প্রশ্নের ধরন থাকবে। যে কোনো একটা যুদ্ধে নামার আগে সেখান সম্পর্কে একটু আইডিয়া নেওয়া উচিত। এর জন্যই শুরুতেই আমি তোমাদেরকে বলে দিলাম যে আমাদের কোন কোন চ্যাপ্টার থাকছে এবং একই সাথে আমাদের প্রশ্নের ধরন এবং মার্কস ডিস্ট্রিবিউশনটাও কেমন থাকছে। ওকে, প্রথমেই আসি আমাদের প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, যে অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাস আছে সেগুলো এখানে সুন্দর করে আবার লেখা আছে। জীবনী পাঠ, জীবকোষ ও টিস্যু, কোষ বিভাজন, জীবনী শক্তি, জীবের প্রজনন, জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এবং লাস্টে হচ্ছে জীবের পরিবেশ। এবার দেখো, আমি বলেছি তোমাদেরকে 5 বছরের প্রশ্ন আমি অ্যানালাইসিস করে এখানে কিন্তু একটা পার্সেন্টেজ নিয়ে এসেছি তোমাদের সামনে, দাঁড় করিয়ে দিয়েছি যে কোন চ্যাপ্টার থেকে তোমার বেশি প্রশ্ন আসে এবং কোন চ্যাপ্টারে তোমার জ্ঞান থাকতে হবে 100-তে 100। ঠিক আছে, তোমার এই জিনিসটা বোঝার জন্য যে আমার যে সিলেবাসে 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টারে আমার এফোর্ট দিতে হবে 100-তে 100, সেটা কিন্তু তুমি এই পার্সেন্টেজগুলা যদি একটু ঠান্ডা মাথায় দেখো তাহলে কিন্তু তুমি বুঝে যাবে জিনিসটা। দেখো, প্রথম অধ্যায়ে 80 থেকে 90% প্রশ্ন এসেছে, মানে প্রত্যেক বছরেই মূলত প্রথম অধ্যায় থেকে প্রশ্ন স্টুডেন্টরা ফেস করেছে। দ্বিতীয় অধ্যায় থেকেও একই রেশিও, তার মানে এখান থেকেও প্রত্যেক বছর স্টুডেন্টরা প্রশ্ন ফেস করছে পরীক্ষার হলে। তৃতীয় অধ্যায় কোষ বিভাজন থেকে পার্সেন্টেজটা একটু কমে এসেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে তোমাদের সময় এই চ্যাপ্টারটাকেও সমান গুরুত্বপূর্ণতা আমাদের দিতে হবে। এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা খুব 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 বেশি। চতুর্থ অধ্যায়েও 70 থেকে 80, একটু তুলনামূলকভাবে কম, কিন্তু এখানে খুবই টিচারদের অনেক পছন্দের সাবজেক্ট মানে টপিকগুলো আছে এবং পছন্দের টপিক, টিচারদের পছন্দের টপিক আর তোমাদের পছন্দের টপিক অনেক তফাৎ। তোমাদের পছন্দের টপিক হচ্ছে যেটা শর্টকাট, আর টিচারের পছন্দের টপিক হচ্ছে যেখান থেকে তোমাদের মার্কস কাটা যায়। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা শক্তির প্রবাহ আছে, তো এর জন্য চতুর্থ চ্যাপ্টারকেও ফেলনা না, চতুর্থ চ্যাপ্টারকেও আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। একাদশ অধ্যায় থেকেও প্রশ্ন এসেছে, দ্বাদশ থেকেও পার্সেন্টেজ দেখো, ত্রয়োদশ থেকেও পার্সেন্টেজ দেখো। পার্সেন্টেজটা তোমাদের সামনে এই কারণে আমি অ্যানালাইসিস করে নিয়ে আসছি যেন তুমি বুঝতে পারো যে আসলে আমার কোন চ্যাপ্টারটাতে বেশি গুরুত্বপূর্ণতা দেওয়া উচিত এবং কোনটাতে একটু কম দিলেও হবে। কিন্তু আমি বলবো যে এবার তোমাদের সবগুলা চ্যাপ্টারে 100-তে 100 দেওয়াই চেষ্টা করবে তোমরা, যেহেতু 25 সালের আমরা অবস্থা দেখে বুঝতেই পারছি যে সামনে কি আসছে, আমাদের জন্য অনেক বিশাল একটা চ্যালেঞ্জ আসবে এসএসসি 26-এর জন্য। তো এর জন্য এখন থেকে প্রিপারেশনটা নিতে হবে। ওকে, এখানেও তোমাদের জন্য একটা পুরো চার্ট তৈরি করা আছে, যে দেখো তুমি যদি একটু ভালো মতো দেখো সিকিউ কয়টা এসেছিল 24 সালে, এখান থেকে ঢাকা বোর্ড, প্রত্যেকটা বোর্ডে কোন বোর্ডে কয়টা প্রশ্ন আসছে সেটাও কিন্তু এখানে তুলে দেওয়া আছে। ঠিক আছে, যেমন প্রথম অধ্যায় দেখা যাচ্ছে অলমোস্ট সব জায়গাতেই আছে, যেমন এমসিকিউ এসেছে তো এসেছেই, তারপরে দেখা গিয়েছে যে 24 সালে একটু সিকিউ শুধুমাত্র একটা জায়গাতে, আর হচ্ছে আমরা যশোর বোর্ডেই দেখতে পাচ্ছি, কিন্তু বাকি বছরগুলোতে যদি আমরা একটু তাকাই তুলনামূলকভাবে প্রথম অধ্যায় থেকে কিন্তু থাকছে। কারণ প্রথম অধ্যায়ে তোমরা যদি দেখো ওখানে আমরা বিভিন্ন শ্রেণী বিন্যাস নিয়ে পড়াশোনা করছি, রাইট? এক একটা শ্রেণীর সাথে এক একটা শ্রেণীর তুলনা প্রশ্নগুলা কিন্তু টিচারদের খুবই খুবই পছন্দের, তাই সেই ক্ষেত্রে প্রথম অধ্যায়কেও তোমার গুরুত্বপূর্ণতা দিতে হবে, ইম্পর্টেন্স দিয়ে প্রথম অধ্যায় পড়াশোনা করতে হবে। ওকে, দ্বিতীয় অধ্যায়ও একইভাবে সেম। দ্বিতীয় অধ্যায় তো তোমার প্রশ্ন আসবে, কারণ দ্বিতীয় অধ্যায় হচ্ছে বায়োলজি বইয়ের মানে হার্ট বলা যেতে পারে। ঠিক আছে, বায়োলজি বইয়ের যদি হার্ট আমি বলি তোমাদের বায়োলজি বইয়ের, তাহলে সেটা হবে সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে, কারণ সেকেন্ড চ্যাপ্টারে সব ইম্পর্টেন্ট টপিকগুলাই সুন্দর মতো লেখা, তাই সেকেন্ড চ্যাপ্টার সবচেয়ে ভালো মতো পড়তে হবে, কারণ এটা তোমাদের বায়োলজি বইয়ের হৃৎপিণ্ড। ঠিক আছে, ওকে। এরপরে তৃতীয় চ্যাপ্টারেও মূলত আমরা দেখতে পাচ্ছি অনেক প্রশ্ন এসেছে, চতুর্থতেও সেম।
11, 12 যা বলি না কেন প্রত্যেকটা চ্যাপ্টারে তুলনামূলকভাবে অনেক প্রশ্নই এসেছে। দেখছো পুরো চার্টই তোমাদের জন্য দেয়া আছে। এই যে এটুকু হচ্ছে 11 চ্যাপ্টারে কোন সালে কোন ধরনের কয়টা প্রশ্ন কোন কোন বোর্ডে এসেছে সব কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এখানে। ওকে, তো চলো দেখিয়ে আসো, যেটা তোমাদের প্রমিস করেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আপু বলবো যে কোন টপিকগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আমি চাবো এটা বলার আগে তোমরা সবাই খাতা কলম আর ঠান্ডা মাথা নিয়ে বসে যাও, কারণ এটা নোট করা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, সবাই রেডি আমরা? ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম অধ্যায়, ঠিক আছে, প্রথম অধ্যায় জীবন পাঠে তোমাদের যে জিনিসটা হবে যে সিকিউর জন্য আমি যদি বলি ইম্পর্টেন্ট বিষয়গুলা সিকিউর জন্য, এই টপিকগুলো হচ্ছে মূলত সিকিউর জন্য। যে রাজ্যের বৈশিষ্ট্যগুলা যে থাকে আমরা অনেকগুলো পড়েছি, রাইট? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, তারপর অ্যানিফেলিয়া, তারপর হচ্ছে আলাদা আলাদা করেও পাখির বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলার একটা তালিকা করে যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু আমাদের মাথায় থাকবে খুব সুন্দর মতো। এরপরে শ্রেণীবিন্যাসের গুরুত্ব, সিকিউর ঘ নাম্বারে খুবই কমন একটা প্রশ্ন। ঠিক আছে, সিকিউর ঘতে খুব বেশি পরিমাণে আসে যে শ্রেণীবিন্যাসের গুরুত্ব বলতে কি বুঝো, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি। এবং আরেকটা কথা আমি বলে রাখি, যখন তুমি যে গুরুত্ব প্রয়োজনীয়তা এমন প্রশ্ন লিখবা এগুলা চেষ্টা করবা প্যারা করে না লিখে পয়েন্ট করে লিখতে, পয়েন্ট আকারে লিখতে, কারণ পয়েন্ট আকারে লিখলে জিনিসটা ছোটও হয়ে যায়, টিচারেরও পড়তে সুবিধা হয় এবং খাতাটা দেখতেও সুন্দর লাগে। তো প্যারা প্যারা করে ভুরি ভুরি আজে বাজে কথাবার্তা না লিখে টু দ্য পয়েন্টে সুন্দর করে ক্লাসগুলা মানে পয়েন্টগুলা লিখে ফেলবা। ঠিক আছে, মানে অনেকেই আছে দেখি অনেকের খাতাতেই মানে মেইন কিছু লেখা নাই, সব আজে বাজে কথা, শুরুতেও আজে বাজে কথা শেষেও আজে বাজে কথা। এরকম কথাবার্তা তুমি যদি লিখো টিচারের কিন্তু এমনি তোমার উপর রাগ উঠে যাবে। তো টিচারের জন্য রাগ না উঠে তাই চেষ্টা করবা টিচারের মাথা ঠান্ডা রাখার। আর এই ঠান্ডা রাখার একটা ট্রিক্স হচ্ছে যখনই গুরুত্ব বা প্রয়োজনীয়তা এই যাবতীয় প্রশ্ন তোমার পরীক্ষার হলে আসবে চেষ্টা করবা পয়েন্ট আকারে সুন্দর করে লিখতে। আর খাতাতে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে। এমসিকিউতে আসার মতো বলতে গেলে কোন শাখা থেকে তোমাদের যে চ্যাপ্টারের শুরুতে কোন শাখার যে ছোট ছোট সংজ্ঞাগুলো আমরা দেখি, রাইট? যে হচ্ছে বা ইনফরমেটিক্স বলতে কি বুঝি বা হচ্ছে মৎস্য বিজ্ঞান বলতে কি বুঝি, এই যে এই জিনিসগুলা এগুলা থেকে তোমাদের কিন্তু অনেক অনেক এমসিকিউ আসে, এই জিনিসটাও একটু মাথায় রাখতে হবে। আর সিকিউর জন্য আরেকটা টপিক মিস করে গিয়েছি, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। হ্যাঁ, দ্বিপদ নামকরণ এটা তো খুবই ইম্পর্টেন্ট। আমি আমি যতটুকু ধারণা করতে পারছি যে তোমরা সবাই কম বেশি স্কুলে পরীক্ষা এখন অবধি যতগুলো পরীক্ষা দিয়েছো কোনো না কোনো পরীক্ষাতে এই দ্বিপদ নামকরণের ব্যাপারটা কিন্তু তোমরা ফেস করেছো। ঠিক আছে, এবং এটা কিন্তু বোর্ডেরও খুব পছন্দের একটা প্রশ্ন, তাই এটাতেও বুঝে বুঝে পড়বা। ওকে, এরপর দ্বিপদ নামকরণের জনককে, জনকের এই লাইনগুলা একটু ভালো মতো আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে যে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এই যে জীবের রাজ্যগুলাকে আমরা ভাগ করলাম, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য কোন হিসাবে ভাগ করলাম, এই জিনিসগুলাও কিন্তু খুব ভালো মতো ঠান্ডা মাথায় পড়তে হবে। এরপরে শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্য কি, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি সেটা আমরা পড়েছিলাম যে অনেকগুলো প্রাণী যদি এরকমভাবে চলে আসে তাহলে সেগুলোকে আমার শ্রেণী বিভাগে ফেলা, তারপর অল্প সময়ে অল্প পরিশ্রমে এদেরকে একটা শ্রেণীবিন্যাসের মধ্যে ফেলা। আমি একটা নতুন প্রাণী আসলো সেটাকে আমি শনাক্তকরণ করতে পারলাম কারণ আমার পূর্বের প্রাণীগুলাকে সুন্দর মতো আমি শ্রেণীবিন্যাসকৃত করে রেখেছি। এই জিনিসগুলা থেকেও কিন্তু অনেক এমসিকিউ আসে এবং এই যাবতীয় জিনিসগুলা যেগুলাতে হচ্ছে যে মূল উদ্দেশ্য কি বা বৈশিষ্ট্য কি, এগুলাতে তোমরা এমসিকিউতে যেরকম দেখবা যে এরকম আমাদের অপশনগুলো থাকে না যে এরকম 1 2 তারপর হচ্ছে 3 নাম্বার দিয়ে বলে যে হচ্ছে ক নাম্বারে হয়তো বা বললো 1 ও 2, তারপর খ নাম্বারে বললো 2 ও 3, এই ধরনের প্রশ্নগুলা কিন্তু অনেক বেশি থাকে।
তাই এই জিনিসগুলাও একটু ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? ওকে, এরপর আসি বৈজ্ঞানিক নাম লেখার যে নিয়মগুলা তোমাদেরকে শিখিয়েছি সেগুলাও খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? এরপরে জাতীয় নামকরণ ইন্টারেস্টিং টপিক। হয়তো বা অনেকেই চিন্তা করছে আপু জাতীয় নামকরণ কোথা থেকে আসলো, আমরা তো বৈজ্ঞানিক নামকরণ পড়ে আসছি, রাইট? জাতীয় নামকরণ বলতে আমি মূলত বুঝাচ্ছি যে জাতীয় ফুল, ফল, পাখি, মাছ, এগুলার বৈজ্ঞানিক নামগুলা খুব গুরুত্বপূর্ণ এবং এগুলা পরীক্ষাতে খুব বেশি বেশি দেয়। তাই এগুলাও কিন্তু একটু ভালো মতো আমাদের পড়তে হবে বোর্ডের এমসিকিউর জন্য, ঠিক আছে? এবং হচ্ছে যেমন অনেক সময় দেয়া থাকে যে হচ্ছে কোন রাজ্যের বৈশিষ্ট্য এটা নির্ণয় করো, সেসব ক্ষেত্রেও কিন্তু তোমাদের রাজ্যের বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়তে হবে। তো যেহেতু রাজ্যের বৈশিষ্ট্য অনেক অনেক বৈশিষ্ট্য থাকে, আমরা আসলে কুল পাই না যে কোনটা রেখে আসলে কোনটা পড়লে আমাদের জন্য ভালো হয়। বা দেখা যায় অনেকেই তোমরা এই প্রবলেমটা ফেস করো যে হয়তো বা একটার বৈশিষ্ট্য পড়লা, দ্বিতীয়টারটা পড়তে গেলে প্রথমটারটা ভুলে যাচ্ছি, এরকম অনেক সমস্যা হয়, আমি সেটা জানি। এটা সলভ করার একটা উপায় আছে, সেটা হচ্ছে তুমি একটা খাতার পৃষ্ঠা নিবা, সেখানে সুন্দর করে ছক করবা, ছক করে পড়ে প্রত্যেকটা রাজ্যের নাম লিখবা, তারপর 1-2 নাম্বার দিয়ে বৈশিষ্ট্যগুলা এরকম করে লিখতে থাকবা, মানে এরকম পাথালা করে নিয়ে পেজটা নিয়ে সেখানে সুন্দর মতো মার্জিন করে উপরে রাজ্যের নামগুলা লিখে তুমি বৈশিষ্ট্যগুলা যদি এভাবে লিখো তাহলে কি হবে বলো তো, তোমার বৈশিষ্ট্যগুলা মাথায় থাকবে বেশি দিন। এবং তোমার কি হচ্ছে দেখো, তুমি এক ঝলকেই কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য দেখে ফেলতেছো প্রত্যেকটা রাজ্যের, তখন কি হচ্ছে তোমার মনে রাখাটাও তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। তো প্রথম অধ্যায় থেকে যদি আমি তোমাদেরকে একটা টিপস দিই, তাহলে আমার টিপস হবে এই টিপসটা যে তোমরা একটা কাজ করবা, খাতার পেজ নিয়ে সুন্দর মতো চার্ট করবা, লাইন টানবা, তারপর সেখানে উপরে রাজ্যের নামগুলা লিখে কোনটার কোন বৈশিষ্ট্য সেগুলো সুন্দর মতো লিখে লিখে পড়লে ইনশাল্লাহ তোমাদের মনে থাকবে। এবং তোমরা যে গুলিয়ে যায় বা আপু ভুলে যায়, কনফিউজড হয়ে যায়, এরকম এক্সকিউজ আর আসবে না, ঠিক আছে? ওকে, এরপরে এই যে আমাদের বায়োলজি বইয়ের হৃৎপিণ্ডের অধ্যায় কোষ ও টিস্যু, এই চ্যাপ্টারের আমি বলবো এমসিকিউর জন্য মোটামুটি সব ইম্পর্ট্যান্ট, যে কোনো জায়গা থেকে এমসিকিউ দিতে পারে, ঠিক আছে? কিন্তু সিকিউর জন্য আমি যদি বলি, সিকিউর জন্য আমি তোমাদেরকে কয়েকটা স্পেসিফিক টপিক বলে দিতে পারি যে হ্যাঁ এই টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে, এবং আসলে এই টপিকগুলো থেকে সিকিউতে প্রশ্ন বেশি আসে। যেমন প্রথমটা খুবই কমন, আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য বলতেই পারে তোমাকে, তোমার বইয়ের একদম শুরুতেই আছে আদিকোষ এবং প্রকৃত কোষ। তোমার চ্যাপ্টারের নাম জীবকোষ ও টিস্যু, তুমি যদি আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্যই না বুঝতে পারো, তাহলে তোমার ভিতরে যে আছে এই চ্যাপ্টারের সামনে যে টপিকগুলো আছে সেগুলো তোমার মাথায় ঢুকবে কিভাবে? তো টিচার তোমাকে সেটা জাস্টিফাই করার জন্য বা তুমি বুঝতে পারছো কিনা চ্যাপ্টারের শুরুর অংশটুকু, সেটার জন্য কিন্তু আদিকোষ এবং প্রকৃত কোষ বোর্ডের টিচারদের খুবই পছন্দের একটা প্রশ্ন, তো এটাও কিন্তু ভালো মতো পড়বে। এরপর আসি দেহকোষ এবং জনন কোষ, একইভাবেও ইম্পর্টেন্ট। এরপরে কোষ প্রাচীরের চিত্র, কোষ প্রাচীরের সুন্দর একটা চিত্র আছে এবং কোষ প্রাচীরের সেখানে কিন্তু কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি, তো সেগুলাও চেষ্টা করবে সুন্দর মতো বুঝে বুঝে পড়ার, এবং চিত্রগুলাও সুন্দর মতো এঁকে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? বায়োলজি পড়ার কিন্তু একটা শর্টকাটও হচ্ছে এরকম চিত্র এঁকে তুমি যদি পড়ো তাহলে হবে কি তোমার চোখ সেই জিনিসটা দেখছে। মনে করো অনেকেই আছে যে কাজটা করে যে ক্লাসে গেলাম, আচ্ছা ঠিক আছে আমার টিচার তো পক 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 করতেছে, আমি শুধু শুনবো, আমি লিখবো না, কিচ্ছুও না, তাদের কিন্তু মাথায় কিচ্ছু থাকবে না আসলে। তুমি যখন একটা কাজ তুমি লিখবা তখন তোমার মাথায় থাকবে বেশি সময়, কেন বলো? তোমার শুধু তুমি যখন টিচারের কথা শুনছিলে তোমার কান শুধু কাজ করছিল, কিন্তু তুমি যখন লিখছো তোমার চোখ কাজ করছে, তোমার হাত কাজ করছে, তোমার ব্রেইনও ইকুয়ালি কিন্তু অনেকগুলো অর্গান নিয়ে কাজ করছে, তখন কি হবে বলো তো? জিনিসটা তোমার মাথায় বেশি দিন থাকবে। তাই বায়োলজি চেষ্টা করবে একটু চিত্র এঁকে পড়াশোনা করার, ঠিক আছে? আর তারপর আসি মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল কেন বলা হয়। এটা আসলে মানুষের মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখার মতো একটা লাইন, কিন্তু এই লাইনটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। মাইটোকন্ড্রিয়া খুবই পছন্দের একটা টপিক টিচারদের,
তো মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু খুব বেশি পরিমাণে ফোকাস করতে হবে আমাদের, চিত্রসহ। ওকে, চিত্রসহ, অবশ্যই চিত্রসহ। আচ্ছা, তো নেক্সট দেখি প্লাস্টিড। প্লাস্টিডও আমরা পড়েছি 3 প্রকার, প্লাস্টিড, ক্রোমো, ক্লোরো, লিউকো। এই প্লাস্টিডগুলার প্রকারভেদ এবং কাজও আমাদের ভালো মতো পড়তে হবে। এরপরে নিউক্লিয়াসের গঠন ও কার্যাবলী, এটাও খুব ভালো মতো পড়তে হবে। নিউক্লিয়াসটা কারণ কোষের কেন্দ্রিকা, নিউক্লিয়াসের অনেক অনেক কাজ, তাই নিউক্লিয়াসের জিনিসটাও ভালো মতো পড়তে হবে। নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসে মূলত কি কি থাকে, নিউক্লিয়াসের কাজগুলা কি কি, কোন গঠন কি কাজ করে, সেগুলা কিন্তু সিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সরল টিস্যু এবং এর প্রকারভেদ, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোনটা কোথায় থাকে, দেখতে কেমন, বৈশিষ্ট্য কেমন, খুব ভালো করে পড়বে। এবং এগুলা থেকে মূলত আসে তোমাদের এই যে 3টা টপিক বললাম, এগুলা থেকে মূলত আসে পার্থক্য। ঠিক আছে, যে পার্থক্য লিখো, সরল টিস্যুর মধ্যে পার্থক্য লিখো, তখন তুমি এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এদের মধ্যে পার্থক্যটা সুন্দর মতো লিখে ফেলবে। ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েমের পার্থক্য খুব ভালো মতো পড়তে হবে। এরপর হচ্ছে প্রাণী টিস্যু, প্রাণী টিস্যুর মধ্যে তোমাদের ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃদপেশি, এই কাজগুলার ভালো মতো পড়তে হবে। এবং স্নায়ু টিস্যুর চিত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট, স্নায়ু টিস্যু খুব ভালো মতো পড়বে। এবং শেষে হচ্ছে রক্তটা যে আছে, যেখানে আমরা রক্তকণিকা নিয়ে পড়েছি, এবং রক্তরস, রক্তকণিকা কোথায়, কত পার্সেন্ট পানি, কত পার্সেন্ট কী কী উপাদান থাকে, কেন থাকে, বা রক্তকণিকাগুলার কোনটার আয়ুষ্যকাল কত, দেখতে কেমন, নিউক্লিয়াস থাকে কি থাকে না, এই জিনিসগুলা খুব ঠান্ডা মাথায় ইন ডিটেলসে পড়াশোনা করবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে তোমাদের মূলত অনেক কিছুই আছে ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের টপিকগুলো, অনেক সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, তো তোমাদের যে বলেছিলাম যে 10 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, যে 10 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের 5টা অ্যান্সার করতে হবে 60টার মধ্যে, তো সেগুলার জন্য কিন্তু তৃতীয় অধ্যায়টা খুবই খুবই ইম্পর্টেন্ট, যদি এখান থেকে সিকিউ না দেয়। ঠিক আছে, তো দেখো কি কি, মাইটোসিস কোথায় ঘটে, মাইটোসিসটা কোন জায়গাতে হচ্ছে, কেন ঘটছে, এর গুরুত্ব কি, খুব ইম্পর্টেন্ট। তারপর মাইটোসিসের সুন্দর কতগুলো ধাপ আছে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষের জন্য আলাদা আলাদা, কেন উদ্ভিদ কোষে আর প্রাণী কোষের মধ্যে, চিত্রের মধ্যে যে পার্থক্য, কেন এই পার্থক্যগুলা, কোন জায়গাটাতে পার্থক্য, খুব ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। প্রাণী কোষে সেন্ট্রিওল ছিল, উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রিওলের ছিল না, অ্যাস্ট্রারের কথা আমরা প্রাণী কোষে পড়েছি। এই জিনিসগুলা ভালো করে একটু ঠান্ডা মাথায় বইটা দেখে দেখে পড়তে হবে, এবং এই চিত্রগুলা কিন্তু শুধু পড়লে হবে না, প্র্যাকটিসও করতে হবে। ঠিক আছে, এই চিত্রগুলা তোমার চেষ্টা করতে হবে প্র্যাকটিস করতে। তা যদি তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি তোমার মাথায় থাকবে এই বৈশিষ্ট্যগুলা, কারণ এগুলা কিন্তু এক একটা ফ্লোতে যাচ্ছে, যেমন প্রোফেস থেকে প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, এক একটা কিন্তু ধাপ, সিরিয়াল ধাপ। এমন কিন্তু না যে হচ্ছে তোমার টেলোফেস একদম আগে হয়ে গেল, প্রোফেস তার পর হয়ে গেল, এমন কিন্তু কিছু হচ্ছে না। এটা কিন্তু একটা ধারাবাহিকতা অনুযায়ী সামনে আগাচ্ছে। তো তোমারও চেষ্টা করতে হবে সেই ধারাবাহিকতা মেনটেন করে ছবিগুলা প্র্যাকটিস করা এবং সে অনুযায়ী মনে রাখা। ওকে, এবার আসি হচ্ছে সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিসের পার্থক্য। দিতেই পারে পরীক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, তো আমার মনে হয় এটা একটা বেস্ট অপশন টিচারদের জন্য। এরপরে টিউমার, ক্যান্সারের কারণ, সেটাও খুব ইম্পর্টেন্ট। বইতে মাত্র অল্প একটু অংশতে লেখা আছে, বাট কনসেপ্ট তুমি আর যদি ক্লিয়ার থাকে, তুমি সেই অল্প একটু অংশ থেকেও সুন্দর মতো এটার উত্তর করতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে মিওসিস কি, কোথায় ঘটে, এর ধাপগুলো কি। এর ধাপগুলো অত এলাবোরেটলি তোমাদের মধ্যে লেখা না, অত বিস্তারিতভাবে তোমাদেরকে জানানো নেই, কিন্তু ছোট্ট করে যে জানানো আছে সেটাও একটু ভালো মতো বুঝতে হবে। ওকে, এরপরে আসি হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা, ধ্রুব থাকার কারণ কি, এবং তারপর আসি হচ্ছে মিওসিসের গুরুত্ব।
এই জিনিসগুলা মূলত আমি বলবো তৃতীয় অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, কিন্তু আমি যা যা আসতে পারে সব কিছুই কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করা আছে। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এই অনুযায়ী ফলো করে করে পড়াশোনা শুরু করা। পড়াশোনা কি কালকে থেকে করব? অবশ্যই না। আজকে থেকে ক্লাসটা শেষ হওয়ার ঠিক পর মুহূর্ত থেকেই তোমাদের দায়িত্ব হবে অন্তত পড়াশোনাটা শুরু করে দেওয়া এই গাইডলাইন ফলো করে। কারণ তোমাদের কিন্তু হাতের অত সময় নেই। আগস্ট মাস তো প্রায় শেষ পর্যায়ে, সেপ্টেম্বর আছে সামনে, এই বছর শেষ হতে আর মাত্র কয়েকটা মাস বাকি। চোখের পলকে তোমাদের এসএসসি এক্সাম চলে আসবে। তুমি যদি এখনই ঠিক মতো নিজেকে প্রিপেয়ার না করো এসএসসির জন্য, তাহলে কিন্তু তোমার জন্য সামনে এক বিশাল বড় ভয়াবহতা অপেক্ষা করতেছে। তো তুমি যদি সেই অবস্থায় নিজেকে দেখতে না চাও, তাহলে তোমার প্রিপারেশন কি করতে হবে? এখন থেকে এই মুহূর্ত থেকেই শুরু করতে হবে, ঠিক আছে? আর যদি এরপর আমরা চলে যাই ফোর্থ চ্যাপ্টারে তোমাদের সিকিউর জন্য অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আমি নিয়ে আসছি, ঠিক আছে? সেটা হচ্ছে এটিপি বলতে কি বুঝি, সালোক সংশ্লেষণের গুরুত্ব, তারপর হচ্ছে তোমাদের যেই আলোক নির্ভর আলোক নিরপেক্ষ পর্যায়ে C3 C4 উদ্ভিদের যে জিনিসগুলো আছে সেগুলো ভালো মতো পড়ার চেষ্টা করবে। এবং এই যে সবাত অবাত শোষণ আর এই যে শক্তি চার্ট, এই মহাশয়কে খুবই গুরুত্বপূর্ণ, এগুলাকে খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়াশোনা করতে হবে এই মহাশয়কে, ঠিক আছে? এই মহাশয়ের কিন্তু অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলাকেও আপনাদের মনে রাখতে হবে এবং সে অনুযায়ী পড়াশোনাটা গুছিয়ে শুরু করতে হবে। অনেকগুলো ধাপ, এবং এই চারটা বা এই যে সবাত শোষণের ধাপগুলা, এটা যদি কমপক্ষে তুমি 4 থেকে 5 বার প্র্যাকটিস না করো, আর কেউ যদি এমন করো হ্যাঁ চোখ নাক মুখ বন্ধ করে আমি শুধু দেখলাম আর তুললাম 4-5 বার করলাম, কোনো লাভ হবে না বাবা, কোনো লাভ হবে না। আপনাকে যদি একটা কাজ দেয়া হয় যে আমি বললাম আচ্ছা তুমি এই কাজটা করে রাখো, কোনো কিছু বললাম না যে কিভাবে করতে হবে কেন করতে হবে, তুমি কাজটা করতে পারবা? পারবা না, তাই না? তোমার ব্রেনকেও কিন্তু তোমার বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ তুমি এই কাজটা এইভাবে করবা, আমার এখন এটা পড়তে হবে, এটা পড়তে হবে এই কারণে। সবাত শোষণ আসলে কি, সবাত শোষণ কেন হয়, তোমার ব্রেনকে বুঝাতে হবে, তোমার ব্রেনকে তোমার কমান্ড দিতে হবে। যখনই তুমি ব্রেনটাকে বুঝাবে তখনই কি হবে বলো তো? তোমার ব্রেনটা ভালো কাজ করবে, রাইট? সেভাবেই পড়াশোনাটা চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে আসি তোমাদের চতুর্থ অধ্যায় থেকে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্নও নিয়ে আসছি। এগুলো আসতেই পারে তোমাদের ওই যে 10 নাম্বারের যে ছিল সেখানে 5টা এখান থেকে আসতেই পারে যে কোনো, যে হচ্ছে এটিপির প্রারম্ভিক ফসফেট গ্রুপে কত শক্তি জমা থাকে এবং এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এবং এই প্রশ্নগুলা থেকে কিন্তু খুব বেশি পরিমাণে আসে, তাই চেষ্টা করবা এগুলো একটু ঠান্ডা মাথায় পড়ার, ঠিক আছে? তোমরা কি এখন অবধি গাইডলাইনগুলো সবাই সুন্দর মতো নিয়েছো? যে আমি তোমাদেরকে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার কিন্তু অলরেডি বলে ফেলছি যে এখান থেকে কোন কোন সিকিউ এমসিকিউ কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে আমি কিন্তু বলে ফেলছি। তো দেখি তোমাদের মধ্যে কে কে এখন অবধি এই পর্যন্ত আমার সাথে আছো। ওকে, ভেরি গুড ভেরি গুড। যারা এখন অবধি আমার সাথে আছো তোমাদেরকে আবার থ্যাংক ইউ দিচ্ছি আমার সাথে থাকার জন্য। তোমাদের জন্য কিন্তু সামনে আরো অনেক অনেক সারপ্রাইজ আছে, তো ঠান্ডা মাথায় দেখতে থাকি, ওকে? আর শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি যে তোমাদের রেজাল্ট নিয়ে, যে এসএসসি 25-এর রেজাল্ট আমরা দেখেছি, আমরা অনেক ভয় পাচ্ছি, তাই না? তোমাদের অনেকের কাছে রেজাল্ট বলতে আসলে কি বোঝায় একটু আমাকে বলো, যে আপু রেজাল্ট আসলে কি, কি মনে হয় তোমার কাছে? দেখি তোমার সাথে আমার কনসেপ্টের মিলে কিনা একটু দেখি, আমি দেখতে চাচ্ছি যে তোমাদের কাছে আসলে রেজাল্টটা কি আর আপুর কাছে আসলে রেজাল্টটা কি। আচ্ছা,
রেজাল্ট কি তোমাদের কাছে, কারো কাছে কিছু না, কঠিন? আচ্ছা, ইজ জাস্ট আ নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের অনেকের কাছে রেজাল্টটা হচ্ছে মার্কস, ভালো মার্কস, সার্টিফিকেট, রাইট? কিন্তু আমার কাছে রেজাল্ট হচ্ছে তোমার কনফিডেন্সের ইনজেকশন বলি আমি রেজাল্টকে, ঠিক আছে? কনফিডেন্সের ইনজেকশন কেন সেটাও বলি। একজন স্টুডেন্ট যখন একবার ভালো করে তখন তার মধ্যে না একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমি পারবো, আমার দ্বারা এই কাজটা হবে, আমি পারবো, আমার যে কোনো বাধাই আসুক না কেন আমি অতিক্রম করতে পারবো। এবং এই আত্মবিশ্বাসটা কিন্তু তোমার সামনে চলার পথে খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তাদের মধ্যে কিন্তু এই কনফিডেন্সের ইনজেকশনটা একদম পুশ হয়ে যাবে। মানে তোমার মধ্যে এই বিশ্বাসটা আসবে যে হ্যাঁ আমি পারবো, আমি সামনে যত বাধাই আসুক না কেন আমি কিন্তু সেটা ওভারকাম করতে পারবো। আর আমার আরেকটা ভাষায় আমি যদি রেজাল্টকে ডেসক্রাইব করি সেটা হবে হচ্ছে এসকেলেটর, নিজের স্বপ্নের কাছে যাওয়ার এসকেলেটর, ঠিক আছে? এই এসকেলেটরটা করে তুমি কি করবা, তোমার আস্তে আস্তে তোমার স্বপ্নের কাছে চলে যাবা। হ্যাঁ, জীবনে চলার পথে দেখা যাবে এক সময় তোমার এই যে ছোট ছোট সাকসেসগুলো মিলে একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই বিশাল অ্যাচিভমেন্টটা পাওয়ার জন্য তোমাকে কিন্তু লেগে থাকতে হবে। জীবনে চলার পথে তুমি অনেক হোঁচট খাবা, অনেকবার পড়ে যাবা, জীবনটা এত সহজ না। তুমি যখন জীবনে সামনে আগাবা তোমার বিভিন্ন বাধা আসবে, ফ্যামিলি থেকে বলো, ফ্রেন্ড থেকে বলো, আশেপাশের পরিবেশ থেকে বলো, একাডেমিক লাইফ বলো, অনেক রকম বাধা আসবে। তো তোমার কি করতে হবে বলো, নিজেকে বলতে হবে যে হ্যাঁ আমি একবার ভাঙছি নিজেকে, দুইবার ভাঙছি নিজেকে, তৃতীয়বার আমি নিজেকে ভাঙতে দিব না। এরকম একটা মোট্টো তোমার মধ্যে রাখতে হবে। তোমরা এখন আস্তে আস্তে বড় হচ্ছ, তাই এখন থেকেই নিজেদের মাথায় এরকম একটা মাইন্ডসেট রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা হবে। হ্যাঁ, হয়তো বা আজকের দিনটাতে আমি ব্যর্থ হয়েছি, কালকের দিনটাতে আমার জন্য হয়তো বা সফলতা রয়েও আসেও, রাইট? হয়তো বা আমার জন্য আগামী দিনে সফলতা ওয়েট করতেছে। তো আমার কি করতে হবে, সেই সফলতাটাকে ছুঁতে হলে আমাকে এখন থেকে এই মুহূর্ত থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর চেষ্টা করলে মানুষ কখনোই ব্যর্থ হয় না, বরঞ্চ মানুষ সফলতা পায়। তাই চেষ্টা করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। আর ভালো রেজাল্ট তুমি যদি করো, আপু বললাম যেমন কনফিডেন্সের ইনজেকশন চলে আসবে, স্বপ্নের কাছে যাওয়ার একদম তোমার এসকেলেটর চলে আসবে, তখন তোমাকে কি আটকায় বলো, রাইট? তাই এখন থেকেই এভাবে করে চিন্তা ভাবনা করে পড়াশোনাটা করতে হবে এবং জীবনটাকেও এভাবেই নিতে হবে, ঠিক আছে? জীবনটা তো সহজ না বাবা, জীবনে চলার পথে তুমি অনেক হোঁচট খাবা, অনেক। তোমরা এখনো ছোট, আস্তে আস্তে বড় হচ্ছ, যখন বড় হবা দেখবা কি ভাবতাম ছোটবেলায় আর এখন কি হচ্ছে, এরকম একটা টাইম আসবে। বাট তার জন্য সবসময় তোমার এখন থেকে নিজেকে প্রস্তুত রাখতে হবে। তোমাদের এখন কম্পিটিশনের একটা যুগ, এই কম্পিটিশনের যুগে তুমি যদি টিকে থাকতে চাও তোমাকে রিয়েলিটি চেক বুঝে বুঝে বাস্তব চিন্তা ভাবনা করতে হবে। ওরকম ডেলিউশন বা ডেলুলু হলে হবে না, ঠিক আছে? যাই হোক, অনেক মোটিভেশন হয়ে গেল, একটু কথা বললাম তোমাদের সাথে, কারণ আমার মনে হচ্ছিল যে তোমাদের ব্রেনটা একটু হ্যাং হয়ে গেছে, যেহেতু আপু অলরেডি 3টা চ্যাপ্টারের বলে ফেলছি কোন কোন সিকিউ, কোন কোন এমসিকিউ ইম্পর্টেন্ট। তো চলো এখন আবার আমরা ফিরে যাই, ঠিক আছে? তো সংক্ষিপ্ত প্রশ্ন দেখি আমরা এখানে। যেমন একটা প্রশ্ন আপু করছি যে এটিপি থেকে এডিপি চক্র কিভাবে জীবকোষের শক্তি সঞ্চয় এবং ব্যবহার নিশ্চিত করে, বা এডিপি কিভাবে তৈরি হচ্ছে, ইনঅর্গানিক ফসফেট কিভাবে এসে এখানে সাহায্য করছে বা হেল্প করছে, এই জিনিসগুলা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর আসি, সব আলো থেকে সালোক সংশ্লেষণ সমান হয় নাকি হয় না? এটারও কিন্তু তোমাদের সালোক সংশ্লেষণের বইতে যে প্রভাবক আছে সেখানে আলো নামের যে টপিকটা আছে সেগুলা কি করতে হবে বলো তো? ওই অনুযায়ী আমাদের প্রভাবকগুলাও খুব ভালো মতো পড়তে হবে, কারণ ওখান থেকেও কিন্তু কি হতে পারে বলো তো, প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে এডিপি NADPH2 এর ভূমিকা কি, অন্ধকার ধাপে শর্করা তৈরি কেন গুরুত্বপূর্ণ, এইসব প্রশ্ন আসতে পারে। তারপর জলজ উদ্ভিদ পদ্মফুল কেন সালোক সংশ্লেষণের হার ওখানে বেশি হচ্ছে, কেন কম হচ্ছে, এগুলা কিন্তু সব তোমার প্রভাবক বেসড। এই যে এই প্রশ্নগুলা কিন্তু তোমার প্রভাবক রিলেটেড, তোমাদের যে 4র্থ অধ্যায় প্রভাবকগুলা রয়েছে সেই প্রভাবকের অংশ থেকে কিন্তু এই প্রশ্নগুলা করা।
তো এগুলা খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? ওকে, এরপর আসি C4 উদ্ভিদ কি, ভুট্টা কেন C4 উদ্ভিদ? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলা। C4 C3 খুবই পছন্দ টিচারদের, ঠিক আছে? C3 C4 খুব ভালো মতো পড়তে হবে। C3-তে কোন উপাদানটা তৈরি হচ্ছে, C4-এ কোনটা তৈরি হচ্ছে, কেন C3 বললাম, কেন এটাকে C4 বলতেছি, এই জিনিসগুলা পাই টু পাই তোমার বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? এরপরে কার্বন ডাইঅক্সাইড বা তাপমাত্রা সালোক সংশ্লেষণের হারকে কিভাবে প্রভাবিত করে, এই সৃজন প্রশ্নগুলাও আসতে পারে। বা শোষণে মূলে হার বেশি কেন হয়, বা বর্ধিষ্ণু অঞ্চলের শক্তির চাহিদা কিভাবে বাড়ায়, ঠিক আছে? এই জিনিসগুলা, এগুলা কিন্তু দেখো একদম কিন্তু বই থেকে ডিরেক্ট প্রশ্ন আসা না, রাইট? যে আমি কিন্তু ডিরেক্ট এমন কোনো প্রশ্ন এখানে লিখি নাই যে সালোক সংশ্লেষণ কাকে বলে। একটু কিন্তু অ্যানালাইটিক প্রশ্নগুলো আছে, একটু তোমার অ্যানালাইসিস করে প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে, একটু বিশ্লেষণ করতে হবে, তোমার বুঝতে হবে যে আমার প্রশ্নটাতে কি যাচ্ছে, আমি কি পড়েছিলাম, কোন জিনিসটার সাথে এই প্রশ্নটা যাচ্ছে, কেন যাচ্ছে, সে অনুযায়ী অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? ওকে, এরপর জীবের প্রজনন থেকে তোমাদেরকে সিকিউর জন্য যেগুলো ইম্পর্টেন্ট, ফুলের ছবি আঁকা, ফুলের বিভিন্ন অংশ খুবই ইম্পর্টেন্ট, পুংস্তবক স্ত্রীস্তবক কিভাবে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো মতো একটু পড়বে, চিত্রগুলো খুব ভালো মতো দেখবে, ঠিক আছে? তারপর হচ্ছে পুষ্পমঞ্জরি দিতেই পারে অনুধাবনের জন্য, খুব কমন একটা প্রশ্ন যে পুষ্পমঞ্জরি বলতে কি বুঝো, আমরা আগেই জানি একটা ডালের মধ্যে যখন থোকা 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 ফুল থাকে সেটাকে আমরা কি বলি বলো তো, পুষ্পমঞ্জরি। তো এই প্রশ্নগুলাই দিতে পারে, সুন্দর করে উদাহরণ দিবা। একটা কথা বলে রাখি, সংজ্ঞা যখনই লিখছো চেষ্টা করবা এর সাথে উদাহরণ দেওয়ার, তাহলে টিচার বুঝবে যে আমার এই স্টুডেন্টটার এই কনসেপ্টটা তার পুরোপুরি ক্লিয়ার, ঠিক আছে? তোমার পরীক্ষার হলে টার্গেটই থাকবে আমার টিচারকে বোঝানো যে হ্যাঁ আমার পুরা কনসেপ্ট ক্লিয়ার, ওকে? এরপরে হচ্ছে স্বপরাগায়ন পরপরাগায়ন, খুব ভালো মতো পড়বে, পার্থক্যগুলা ভালো মতো পড়বে। স্বপরাগায়ন পরপরাগায়ন থেকে মূলত আসে তোমাদের পার্থক্য। এরপর আসি পুং গ্যামেটোফাইট স্ত্রী গ্যামেটোফাইট, অলরেডি বলে ফেলছি, এবং হচ্ছে বহিনিষেক অন্তনিষেক থেকেও পার্থক্য আসে। আর এমসিকিউর জন্য যে হচ্ছে কোন প্রকার ফল, কোন ফুল কেমন, পানি পরাগী না বায়ু পরাগী, এই ধরনের থেকে অনেক এমসিকিউ আসে, তাই সেদিকেও তোমরা ভালো মতো ওই জিনিসগুলো পড়বে। এরপরে আসি সংক্ষিপ্ত প্রশ্নর কিছু আছে এখানে দেওয়া, যেমন জবাকে কেন আমরা সবাসী বা হচ্ছে কেন বলছি, কারণ তার মধ্যে তোমার পুংস্তবক স্ত্রীস্তবক দুইটাই একই সাথে আছে, রাইট? সে অনুযায়ী এটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে একদম সম্পূর্ণ একটা ফুল। তারপর ফুলকে রূপান্তরিত অংশ বলা হয় কেন, বা লাউয়ের ফুল কোন ধরনের, এটা কি অসম্পূর্ণ নাকি একলিঙ্গ, কোনটা বোঝায়, এই ধরনের প্রশ্নগুলাও কিন্তু পরীক্ষাতে তোমাদের ফেস করতে হবে। তারপর পুংস্তবক কেন অত্যাবশ্যকীয়, এর গঠন, পরাগরেণুর ভূমিকা কি, পরাগরেণু কিভাবে কাজ করতেছে, পরাগধানের কাজটা কি, এগুলা কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। এবং পরপরাগায়নের প্রজাতির বিশুদ্ধতাকে কিভাবে প্রভাবিত করছে, তারপর দ্বিনিষেক কিভাবে হচ্ছে, ডাবল নিষেকটা কিভাবে হচ্ছে, বা কিভাবে 16 কোষটা সৃষ্টি হচ্ছে, এগুলা কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। গৌণ নিউক্লিয়াস কিভাবে সৃষ্টি হয়, এর পার্থক্যগুলা কি, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এগুলা আসতে পারে। ওকে, এরপর আসি 12 নম্বর চ্যাপ্টার। 12 নম্বর চ্যাপ্টারে এমসিকিউর জন্য তোমাদের একদম বেসিক ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, এই জিনিসগুলা খুব ভালো করে পড়তে হবে, ওকে? এই জিনিসগুলা খুব ভালো মতো পড়ার চেষ্টা করবে। এরপর সিকিউর জন্য যদি বলি, প্রকট, প্রচ্ছন্ন, তারপর ডিএনএ অনুলিপন, ম্যান্ডেলের যে আমরা চিত্রটা শিখছিলাম মটরশুটির পরীক্ষা, খুবই ইম্পর্টেন্ট, যে একদম টি থেকে আমাদের প্রকট বৈশিষ্ট্য কত পার্সেন্ট আসতেছে, প্রচ্ছন্নর পার্সেন্টেজ কতটুকু আসতেছে, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর জেনেটিক কিছু রোগসমূহ আমাদের পড়তে হবে। তারপর আসি হচ্ছে ডিএনএ টেস্ট ইম্পর্টেন্ট, এবং ডারউইনের মতবাদও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডারউইনের মতবাদ থেকে তোমাদের দেখা যাবে ঘ নাম্বারের প্রশ্নগুলো খুব বেশি দেয়। এবং এই যে থ্যালাসেমিয়ার যে একটা পার্ট আছে, তারপর লিঙ্গ নির্ধারণ, এগুলা খুবই ইম্পর্টেন্ট। এবং এই প্রকট প্রচ্ছন্ন মূলত হচ্ছে এখান থেকে তোমাদের
যে মটরশুটির যে পরীক্ষাটা আছে, মেন্ডেলের, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, এরপর আসি 13 নাম্বার চ্যাপ্টারে। সেখান থেকে অবশ্যই বাস্তুতন্ত্র, খাদ্য শিকল, শক্তি পিরামিড, তারপর হচ্ছে তোমাদের এই যে মিথস্ক্রিয়া বা হচ্ছে পরিবেশের সংরক্ষণ বা গুরুত্ব কি, এগুলা থেকে প্রশ্ন আসে। তো বাস্তুতন্ত্রটা তোমাদের ঘ নাম্বারে দিতেই পারে। বাস্তুতন্ত্রের মধ্যে যেটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। ঠিক আছে, পুকুরের বাস্তুতন্ত্রটা খুব সুন্দর মতো চিত্রসহ শিখবে। চিত্রসহ পড়ার চেষ্টা করবে। আর খাদ্য শিকল আছে সেই ক্ষেত্রে, সেটার দিকেও তোমাদের ফোকাস রাখতে হবে। এবং পুষ্টি প্রবাহ কিভাবে সূর্য থেকে উৎপাদকে আসলো, উৎপাদক থেকে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, সর্বোচ্চ খাদক, এই যে শক্তিটা প্রবাহিত হচ্ছে। শক্তি মানে কি বলতো? এখানে আসলে খাদ্যটা খাচ্ছে না, যেমন প্রথম স্তরের খাদককে খাবার হিসেবে গ্রহণ করতেছে দ্বিতীয় স্তরের খাদক, আবার দ্বিতীয় স্তরের খাদককে খাবার হিসেবে গ্রহণ করতেছে তৃতীয় স্তরের খাদক। তাহলে খাবারটা তো মূলত স্থানান্তরিত হচ্ছে। খাবার স্থানান্তরিত হওয়া মানে কি? খাবার খেলে আমাদের কি আসে বলো দেখি। দেখি কারা কারা বলতে পারে খাবার খেলে কি হয়। খাবার খেলে স্বাস্থ্য বাড়ে, খুবই চমৎকার একটা কথা। খাবার খেলে স্বাস্থ্য বাড়ে, কিন্তু খাবার খেলে যে শক্তি অর্জন করতে পারতেছেন আপনি, আপনি যে হাঁটাচলা করতে পারতেছেন, আপনি যে স্কুলে যেতে পারতেছেন, আপনি যে পড়াশোনা করতে পারতেছেন, সেটাতে আপনার কোনো ফোকাস নেই। আপনার ফোকাস হচ্ছে যে খাবার খেলে স্বাস্থ্য বাড়ে। খুবই চমৎকার। ঠিক আছে, তোমাদের উত্তরগুলো খুবই চমৎকার। ইয়াস, এটিপি, ভেরি গুড। এটিপি বাড়ে, এনার্জি বাড়ে, শক্তি বাড়ে, সেই শক্তিটা দিয়ে আমরা কাজ করতে পারতেছি। তো এইভাবেই আমরা কি করছি? শক্তি অর্জন করতে পারছি। ওকে, এরপর বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া মানে কিভাবে একজন আরেকজনের উপর কি পরজীবী হয়ে আছে, নাকি একই সাথে বসবাস করছে, নাকি তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, এই যে জিনিসগুলা, এগুলার কিন্তু তোমাদের বইতে প্রত্যেকটার কিন্তু এক একটা করে উদাহরণও আছে। ঠিক আছে, সেই উদাহরণগুলাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং সেগুলা খুব ঠান্ডা মাথায় বুঝে বুঝে নোট করে করে পড়বা, আরও মনে থাকবে। ওকে, 13 নম্বর চ্যাপ্টার থেকে যদি বলি, হার্বিভোরাস এবং কার্নিভোরাস প্রাণীদের মধ্যে তুলনা কি, এদের উদাহরণগুলা কি, সেটা আসতে পারে। তারপর অণুজীবের ভূমিকা, অণুজীব মানে কি, অণুজীবের কাজটা কি, অণুজীবকে মূলত আমরা কি হিসেবে চিন্তা করি বলো তো? অণুজীব অণুজীব হচ্ছে বিয়োজক হিসেবে কাজ করে। মানুষ বা পশু পাখির মৃতদেহ যখন মাটিতে আসে তখন কি করে, অণুজীবগুলা ওগুলার থেকে অজৈব উপাদানটাকে নিয়ে যাচ্ছে, রাইট? মানে ক্ষত বিখণ্ড করার যে ব্যাপারটা সেটাই করে থাকে। এরপর হচ্ছে বনভূমি, খাদ্য শৃঙ্খল, তারপর পুষ্টি প্রবাহ, ট্রফিক লেভেল এবং খরগোশের অবস্থান এখানে কোথায়, এরকম একটা দিতে পারে, যেরকম একটা শিকল দিয়ে বললো যে এখানে খরগোশের অবস্থানটা কোন জায়গায়, এটা আসলে প্রথম স্তরের খাদক না দ্বিতীয় স্তরের খাদক, এই হিসেবে আমি ইউজ করেছি। এখানে যে খরগোশে সবসময় থাকবে এরকম কিছু না। আর বাস্তুতন্ত্র আমি সবসময় বলি যে বাস্তুতন্ত্র কিন্তু আসলে এমন না যে আমি একটা বাস্তুতন্ত্রে ব্যাংকে বলতেছি প্রথম স্তরের খাদক, সেটার মানে এটা না যে পৃথিবীতে যত বাস্তুতন্ত্র আছে সব জায়গাতেই ব্যাংক প্রথম স্তরের খাদক।
কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, বাট এমন না যে সব জায়গাতেই ব্যাঙ প্রথম স্তরের খাদক হবে। তোমার আগে দেখতে হবে তোমার এই বাস্তুতন্ত্রের মধ্যে আশেপাশে কোন কোন প্রাণী আছে এবং কোন কোন গাছপালা আছে, সেটা তোমার বের করে তারপর তোমার এদের মধ্যে সম্পর্কটা তৈরি করতে হবে খাদ্য জালের, যে কোনটা আসলে উৎপাদক, কোনটা প্রথম স্তরের খাদ্য, কোনটা দ্বিতীয় স্তরের খাদ্য, এইভাবে তোমার বুঝতে হবে। ঠিক আছে, ওকে। এবার আসি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা। প্রথমে বায়োলজির কনসেপ্ট তোমাদের অনেকের কাছেই প্রথম কনসেপ্ট, যে একদম কি বলবো, একদম তোমাদের মাথায় এটা সেট হয়ে গেছে, ওই যে মানে একদম সদা সত্য বাক্যের মতো তোমরা মাথায় এই জিনিসটা সেট করে ফেলছো যে বায়োলজি মানেই মুখস্থ বিদ্যা। ঠিক আছে, কিন্তু আমি বলবো এই সদা সত্য বাক্যটাই মিথ্যা বাক্য। ঠিক আছে, কেন একটা জিনিস তুমি না বুঝে শুধু গড় 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 করে পড়ে যাবা যে মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস, তোমার ব্রেন তো একসময় পাগল হয়ে যাবে। ঠিক আছে, একসময় ব্রেন আউট হয়ে যাবে। তোমার ব্রেনকে বুঝাতে হবে মাইটোকন্ড্রিয়াকে আমি কেন পাওয়ার হাউস বলতেছি, বুঝে বুঝে পড়তে হবে। তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে বায়োলজিতে এই যে আপনাদের কমেন্টগুলো তো আমি খুব সুন্দর মতোই দেখতে পাচ্ছি, অনেকেরই কথা যে আপু বায়োলজি এত পড়া মনে থাকে না, পরীক্ষার হলে ভুলে যাই, এত এত পড়া, কোনটা রেখে কোনটা পড়বো, এটা পড়বো না ওটা পড়বো, আওলায় ঝাওলায় জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। এদের জন্য বলছি ঠান্ডা মাথায় বায়োলজি পড়াগুলা মুখে মুখে দয়া করে, যদি ওগুলার কোনো চিত্র থাকে সেই চিত্রটাকে সুন্দর মতো যদি পড়াশোনাটা করেন তাহলে আপনার ভুলার তো সম্ভাবনাই এখানে আসছে না, কারণ আপনার ব্রেনকে আপনি বুঝিয়ে দিয়েছেন যে জিনিসটা এভাবে হচ্ছে। একটা মানুষকে আপনি যদি একটা কাজ বুঝিয়ে দেন সে সুন্দর মতো করতে পারে, তাই না? ব্রেনকেও ঠিক একইভাবে এই জিনিসটাই আপনারা মূলত করে থাকেন। বায়োলজি বুঝে না পড়ে একদম দেধারসে মুখস্থ করে যান, একদম প্রতিজ্ঞা প্রথমে একদম নিজেকে তৈরি করেন যে হ্যাঁ এই 2 ঘন্টা আমি শুধু না বুঝে শুধু গড়গড় গড়গড় করে মুখস্থ করে যাব। এই গড়গড় গড়গড় করে মুখস্থ করতে যেয়ে পরীক্ষার হলে একদম গড়গড়ানি অবস্থা হয়ে যায়। তাই এর জন্য কি করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, এবং একই সাথে তোমার যে বোর্ডের প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বোর্ডের প্রশ্নগুলা তুমি কি করবা, তোমার বাসায় টেস্ট পেপার থেকে একটা প্রশ্ন বের করবা, সেই প্রশ্নটা তুমি না দেখে তোমার খাতাতে, রাফ খাতাতে সুন্দর মতো লিখবা। তারপর কি হবে, তুমি নিজে আসলে বুঝবা যে পরীক্ষার হলে কিভাবে লিখলে আমার টিচারই পছন্দ করবে আমার খাতাটা এবং আমার মার্কস আসবে ভালো। ঠিক আছে, এর জন্য তোমার বেশি বেশি করে বায়োলজির ক্ষেত্রেও তোমার প্র্যাকটিস করতে হবে বিগত বছরের প্রশ্ন। শুধু এমন না যে হ্যাঁ আমি রাজশাহী বোর্ড দেখলাম, আচ্ছা আচ্ছা এই এই প্রশ্ন আসছে, বাস রেখে দিলাম বইটা, কোনো লাভ হবে না, কোনো লাভই হবে না। তুমি যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নটা তুমি নিজের খাতায় লিখে প্র্যাকটিস না করতেছো তোমার কোনো লাভই হবে না। ঠিক আছে, তাই কি করতে হবে, বিগত বছরের প্রশ্নগুলা তোমার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে চিত্র না আঁকা। ঠিক আছে, তোমরা অনেকেই একটা কাজ করো, দেখো বায়োলজি খাতার বা বায়োলজির যারা আমরা টিচার থাকি বা হচ্ছে যারা টিচার থাকেন বোর্ডে, রেসপেক্টেড টিচাররা এটাই আশা করে যে আমার কাছে এই খাতাগুলো আসবে এবং এই খাতাতে আমি চিত্র পাবো, অবশ্যই চিত্র পাবো। এখন তোমার টিচার তোমার খাতাটা ওপেন করলো, তোমার প্রথম প্রশ্নে কোনো চিত্র নাই, দ্বিতীয় প্রশ্নে কোনো চিত্র নাই, টিচারের কি হচ্ছে বলো তো, রাগটা কিন্তু বাড়তেছে যে হ্যাঁ আমি একটা আশা নিয়েছিলাম, তুমি যদি একটা কিছু পাওয়ার আশায় থাকো সেই জিনিসটা তুমি যদি না পাও তোমার কি মেজাজ গরম হবে না? অবশ্যই হবে। টিচারেরও কিন্তু একই অবস্থা হবে। চেষ্টা করবে বায়োলজিতে চিত্র আঁকার, যত পারো চিত্র আঁকার। তোমার চিত্র এমন না যে লিওনার্দো দা ভিঞ্চি স্টাইলে একদম পারফেক্ট ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন এরকম একদম হুবহু সেম চিত্র হওয়া লাগবে, এরকম কিছু না। তুমি তোমার টিচারকে বুঝাও যে হ্যাঁ এই অর্গানটা দেখতে এরকম, তাই আমি এটাকে এভাবে এঁকেছি, এই অর্গানের এই জিনিসটা দেখতে এমন, এই জিনিসটা দেখতে এমন, লেবেলিংটা সুন্দর করে করো। তোমার টিচার ওতেই তোমার উপর অনেক খুশি হয়ে যাবে। ঠিক আছে, আর যারা একদমই চিত্র আঁকো না
তোমাদেরকে বলছি যে টিচারের দেখা যায় কি রাত বাড়তে বাড়তে তোমার লাস্ট প্রশ্নে যে টিচারের এমন অবস্থা হবে যে টিচারের তোমাকে 10-এ 6 দিতেও টিচারের কোনো কষ্ট লাগবে না, কোনো কষ্টই লাগবে না, কারণ তুমি তোমার টিচারের রাগ অনেক বাড়ায় দিছো, তুমি কোনো চিত্রই আঁকো নাই। তাই কি করতে হবে বাবারা? চিত্র আঁকতে হবে। ঠিক আছে, এটাই মূল কথা, যে চিত্র আঁকবা তোমরা। একটা দুইটা চিত্র অন্তত পরীক্ষার খাতায় আঁকার চেষ্টা করো। এত কঠিন না, তোমাদের যে চিত্র সেটা কিন্তু এত কঠিন না। আর আগামীকালকেও ইনশাল্লাহ আমি একটা সেশন রাখছি, যেহেতু আগে স্পয়লার দিয়ে ফেললাম তোমাদেরকে, তো সেখানে ইনশাল্লাহ আমি শিখিয়েও দিব। চেষ্টা করব আমার সাইড থেকে যেন তোমাদের চিত্রর যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি দূর করতে পারি, তো তোমরা আমাকে ভরসা করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে হচ্ছে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট ঠিক না হলে। অনেকে আছে প্রথম প্রশ্ন লিখে মাশাআল্লাহ 20 মিনিট 30 মিনিট কোনো চিন্তা নাই, একদম কুল মোডে পার্টি মোডে আধা ঘন্টা যাবত প্রথম প্রশ্ন লিখে গেল, কিন্তু তার মাথায় এটা নাই যে তার আরো অনেকগুলা প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে শেষে যে কি হয়, হয়তোবা দেখা গেল শেষের প্রশ্নটা অ্যান্সারও করতে পারলো না, বা অনেক সময় দেখা যায় এমন বিশ্রী অবস্থায় লিখলো যে সেখানে সে 10-এ মাত্র 5 পেল। কেন এই কাহিনীটা হলো? কারণ তার টাইম ম্যানেজমেন্ট ঠিক ছিল না। তোমার পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক করে যেতে হবে। ঠিক আছে, এটাই নিয়ম। তোমার পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার সব সময় চেষ্টা থাকতে হবে যে হ্যাঁ, একটা যে কোনো জায়গা, তোমার পরীক্ষা না, তুমি লাইফে যে কোনো জায়গায় যাও, তুমি বের হচ্ছ, তোমার কিন্তু একটা প্ল্যান থাকে মাথায় যে হ্যাঁ, আমি এই সময়টা এখানে, ওই সময়টা ওখানে, এইটুকু সময় আমি এখানে দিব, ওইটুকু সময় আমি ওখানে দিব। রাইট? পরীক্ষার হলে যাওয়ার আগে এই জিনিসটা স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি পরিমাণে স্কিপ করে। সেটা হচ্ছে তারা ঠিক করে যায় না যে আসলে আমি এক একটা সৃজনশীল প্রশ্নে কতটুকু সময় দেওয়া আমার জন্য উচিত। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো 20 মিনিট এনাফ। এক একটা প্রশ্ন 20 মিনিট লেখার জন্য খুবই উপযুক্ত। তুমি ক নাম্বার 1 মিনিটে লিখো, খ নাম্বার 3 থেকে 4 মিনিট ইনাফ। রাইট? তুমি ক নাম্বার 1 মিনিটে লিখতে পারবা না, ক নাম্বার তো তোমার ডিরেক্ট প্রশ্ন চায়, তাই না? একদম বই থেকে হুবহু টু দ্য পয়েন্টে। তুমি যদি বই ভালো মতো পড়ো, কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি ডেফিনেটলি পারবা। তো ক নাম্বার লিখতে 1 থেকে 1.5 মিনিট ধরে নিচ্ছি, যাও 1.5 মিনিট দিলাম, 1 থেকে 1.5 মিনিট। খ নাম্বার 2 থেকে 4 ধরে নিচ্ছি, বা এরও কম হয় সময়। এরপরে গ নাম্বার একটু যেহেতু অ্যানালিটিক, সেখানে 5 থেকে 6 এরকম। ঘ নাম্বারেও ঠিক একই, 5 থেকে 6 বা হচ্ছে 7 থেকে 8, যেহেতু এটা একটু বড়। বাস এইটুকু সময় তুমি যদি এই অনুযায়ী ফেস করে যাও, তাহলে কিন্তু তোমার কি হবে, তোমার এই যে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে যাচ্ছে। এবং এই সেটটা কি শুধু আমার ব্রেনে ঠিক করে গেলেই হবে? অবশ্যই না। তুমি যখন বাসায় প্রিপারেশন নিচ্ছ, তখন তোমার এই মাইন্ডসেট নিয়ে এই অনুযায়ী প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেয়ে বসতে হবে। ঠিক আছে? তোমার বাসা থেকেই প্রিপারেশনটা এইভাবে নিয়ে যেতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে, সৃজনশীল প্র্যাকটিস করতে হবে টাইম ধরে ধরে, যে হ্যাঁ 20 মিনিটে আমি সৃজনশীল শেষ করতে পারছি কি না। তুমি যদি এইভাবে প্রিপারেশন নাও, তোমার এসএসসি পরীক্ষাতে টাইম ম্যানেজমেন্টের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। এবং আরেকটা যে কাজ আমরা করি, এখানেও আমার মনে হচ্ছে অনেকেই এমন আছেন যারা এখনো খুবই পার্টি কুল মুডে আছেন, যে হ্যাঁ পরীক্ষার তো আর অনেক সময় আছে, ঘুমিয়ে থাকি। আপনাদেরকে বলতেছি জেগে উঠুন, বেশি সময় নাই, আগস্ট মাস চলে গেছে, আর মাত্র কয়েকটা মাস চোখের পলকে চলে যাবে। এখন থেকেই পড়াশোনাটা করতে হবে খুব 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 ভালো মতো। ঠিক আছে? ওকে, এরপরে আসি যে হচ্ছে কিভাবে লিখলে তুমি আসলে, বা কিভাবে প্রিপারেশনটা নিলে তোমার আসলে A+টা কনফার্ম হচ্ছে। ঠিক আছে? সেটা কি? তোমার হচ্ছে মুখস্থ করার ক্ষেত্রে মুখস্থ না করে বুঝে পড়া, এবং ডায়াগ্রাম এঁকে পড়া, যেটা তোমাদেরকে শুরুতেই বলছি, এবং একইভাবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তোমার কোশ্চেন দেখে দেখে প্র্যাকটিস করতে হবে যদি তুমি বায়োলজিতে ভালো করতে চাও। ঠিক আছে? বায়োলজিতে যদি ভালো করতে চাও, এর জন্য এই অনুযায়ী পড়াশোনা করতে হবে তোমার। তারপর আসি চ্যাপ্টার ওয়াইজ, যেমন অনেক তোমাদের এখন বইতে অনেক কিন্তু কিওয়ার্ড থাকে না,
অনেক নতুন নতুন কিওয়ার্ড থাকে। তো তোমরা কি কাজ করবা, সেগুলা তোমরা তোমাদের খাতার মধ্যে ওই চ্যাপ্টারটার নাম লিখে সেখানে শর্ট নোট বানাবা। শর্ট নোট জিনিসটা কি, সেখানে হচ্ছে তুমি ছোট্ট করে লিখবা যে এই জিনিসটা আসলে কি বোঝানো হয় এরকম। যেমন বললো নিউরন কি, এরকম একটা তোমাদের নিউরন ওয়ার্ডটা যেটা তোমাদের এইবার নতুন করে শিখছো, এরকম ওয়ার্ডগুলা যেগুলো তোমরা আগে ওইভাবে পরিচিত ছিলে না, এবার নতুন করে পরিচিত হচ্ছ বা একটু হায়ার লেভেলের সাথে কানেক্টেড, এই ওয়ার্ডগুলার একটা শর্ট নোট বানাবে। এটাতে হবে কি, তোমার একদিকে যেমন তোমার পড়া মনে থাকবে, তুমি পড়া বুঝতে পারবে, একইভাবে তোমার কিন্তু সৃজনশীলের নাম্বার সলভ হয়ে যাচ্ছে এবং একই সাথে তোমার এমসিকিউর ব্যাপারটাও কিন্তু সলভ হয়ে যাচ্ছে, তাই না? তাই এভাবে চেষ্টা করবে যে তোমাদের যতগুলা চ্যাপ্টার থাকে সেগুলার শর্ট নোট বানানো, যেমন কিওয়ার্ড বানানো, কিছু চার্ট বানালা, সেই অনুযায়ী তোমরা পড়াশোনাটা করবে, ঠিক আছে? ওকে, তো দেখি এখন এই পর্যন্ত কে কে ছিলে আমার সাথে। অনেককেই দেখতে পাচ্ছি, ভেরি গুড। ওকে, তোমাদের থেকে একটা চমৎকার বিষয় পেলাম কমেন্ট পড়তে পড়তে, সেটাও একটু বলি। পড়াশোনাটা করতে হবে পড়াশোনার মতো। তুমি যদি 10 ঘন্টা পড়ার টেবিলে বসে শুধু বইয়ের দিকে তাকিয়ে থাকো, তোমার কিন্তু কোনো লাভ হবে না। তুমি 10 ঘন্টা পড়ার টেবিলে বসে আছো, হ্যাঁ তোমার বাবা দেখলো খুশি হচ্ছে, তোমার মা দেখলো খুশি হচ্ছে, বাসার সবাই খুব খুশি, বাচ্চা তো অনেক পড়াশোনা করতেছে, কিন্তু আসলে সে বইয়ের দিকে শুধু তাকিয়ে আছে এমনি। তোমার কি কোনো লাভ হচ্ছে? কি হচ্ছে, বরঞ্চ তোমার জীবন থেকে 10 ঘন্টা একদম কাট আউট হয়ে গেল, তোমার কিন্তু কোনো লাভই হলো না। আরও কি হলো, তোমার শরীরের উপর প্রেশার পড়লো। তাই পড়াশোনাটা করতে হবে পড়াশোনার মতো। তুমি যদি 1 ঘন্টাও পড়ো, সে 1 ঘন্টাই পড়তে হবে মনোযোগ দিয়ে। এই 1 ঘন্টায় তোমার হেল্প করবে। তুমি 1 ঘন্টায় মনোযোগ দিয়ে পড়ো, 1 ঘন্টায় হেল্প করবে। আর পড়াশোনা আমার মতে এই যে তোমরা যে বলো আপু 5 ঘন্টা পড়লে কাজ করবে, 10 ঘন্টা পড়লে কাজ হবে, 20 ঘন্টা পড়লে কাজ হবে, এগুলা কোনো প্রশ্ন না, এগুলা কোনো প্রশ্ন না। টাইম ধরে পড়াশোনা ওভাবে না, তুমি তোমার চেষ্টা থাকবে হ্যাঁ আজকে আমি বায়োলজির এই চ্যাপ্টারটা শেষ করব। এই চ্যাপ্টারটা এখন ভালো মতো শেষ করতে আমার 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, আমার যায় আসে না। আমার টার্গেট হচ্ছে আজকে বায়োলজির প্রথম চ্যাপ্টারটাতে আমি একদম আলট্রা প্রো লেভেলে যাব। এখন এই আলট্রা প্রো লেভেলে যাইতে হলে আমার যদি 24 ঘন্টাও লাগে, আমি 24 ঘন্টাই পড়তে রাজি, এরকম মাইন্ডসেট থাকতে হবে। এমন না যে 10 ঘন্টা পড়লে আমি নিউটন হয়ে গেলাম, আইনস্টাইন হয়ে গেলাম, এসব চিন্তা বাদ দাও। পড়াশোনা পড়াশোনার মতো করতে হবে, ঠিক আছে? ওকে, তো চলো। আর প্রিভিয়াস প্রশ্ন এখানে যা যা বলার সেটা আমি আগেই তোমাদেরকে বলে ফেলছি যে প্রিভিয়াস প্রশ্ন সলভ করতে হবে, একই সাথে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ শর্ট নোট বানাতে হবে এবং চেষ্টা করবে যে ডায়াগ্রাম এঁকে শর্ট নোট এঁকে সে অনুযায়ী পড়াশোনাটা করার, ঠিক আছে? ওকে, এবার আসি একটা সুন্দর হ্যাক্স নিয়ে, ঠিক আছে? তোমরা সবসময় চেষ্টা করবে যে 20 মিনিট রিভিশন রুল একটা আছে, ঠিক আছে? খুবই চমৎকার একটা রুল, আমি এখন অবধি আমি বলবো আমি এই রুলটাই ফলো করি, 20 মিনিট রিভিশন রুল। সেটা হচ্ছে তুমি প্রতিদিন শুধু 20 মিনিট কি করবা, আগের দিনের যে পড়াটা পড়ছো সেটা একটু রিভাইজ করবা, ঠিক আছে? 20 মিনিট কি করবা, তুমি 20 মিনিট আগের দিনের পড়া রিভাইজ করবা। এতে কি হবে, তুমি যখন প্রথমবার একটা জিনিস পড়ো, আমাদের ব্রেনের জিনিসটা একটু তোমাদেরকে ছোট্ট করে বুঝাই। আমাদের ব্রেনের অনেকগুলো অংশ আছে, ঠিক আছে? একটা হচ্ছে অস্বল্প সময়ের জন্য, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী সময়ের জন্য। ইংলিশে একটাকে বলি শর্ট টার্ম মেমোরি, আরেকটাকে বলি লং টার্ম মেমোরি, ঠিক আছে? তুমি যখন একটা জিনিস প্রথম পড়লা সেটা কিন্তু তোমার শর্ট টার্ম মেমোরিতে আসলো, ঠিক আছে? এখন এই শর্ট টার্ম মেমোরি মানে কি, ক্ষণস্থায়ী। এটাকে তুমি যদি লং টার্ম মেমোরিতে পৌঁছাতে চাও তাহলে এটা কিন্তু একটা বিশাল বড় স্ট্র্যাটেজিক্যাল একটা ওয়ে।
তুমি কি করবা, মনে করো আগের দিন তুমি পড়লা বায়োলজির চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, পরের দিন কি করবা 20টা মিনিট জাস্ট চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2টা একটু রিভাইজ দিয়ে নিবা। তাহলে হবে কি, তোমার ব্রেনকে কিন্তু তুমি বলতেছো যে হ্যাঁ আমি কিন্তু গতদিন ওই পড়াটা পড়ছিলাম, তুমি কিন্তু এই জিনিসটা মনে রাখো, রাইট? তুমি কিন্তু ব্রেনকে এভাবে ইনস্ট্রাকশন দিতেছো যে ব্রেন আমি গতকালকে প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার পড়ছি, তোমার দায়িত্ব এটা মনে রাখা। ব্রেন কি জেনে গেল না যে ওকে মনে রাখতে হবে? তাহলে সেই ওয়াইজ কি হবে বলো তো, সেকেন্ড দিন থার্ড দিন ফোর্থ দিন তোমার পড়াটা কি হয়ে যাচ্ছে, লং টার্ম মেমোরিতে যে বা দীর্ঘমেয়াদী যে স্থান আছে সেখানে যে সেটেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা হ্যাকস। ওকে, আচ্ছা, অনেকেই অন্য ডিপার্টমেন্ট থেকে আমার ক্লাস দেখছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এভাবে আমার ক্লাসে জয়েন থাকার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে অলরেডি আমি বলে ফেলছি, অনেক কথাই বলে ফেলছি যে কিভাবে তুমি টাইম ম্যানেজ করবা সেটা তোমার উপর, তো আগে থেকে প্র্যাকটিস করতে হবে সেই অনুযায়ী। ওকে, সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখবো? দেখো, প্রশ্ন পাওয়ার পর অনেকেই যে কাজটা করে প্রশ্নটা একদম পড়ে না। এরকম আমি দেখেছি আমার লাইফে যে একদম প্রশ্ন পড়বে না, প্রথম প্রশ্নতে কি লেখা আছে মানে ওই ক নাম্বারটা মনে হয়েছে যে পারি, তো এইটাই ক নাম্বার দেখছি পারি, ঠিক আছে পারি দেখে লেখা শুরু করছে একদম টানা, লিখে যে গ নাম্বারে দেখছে হায় এখন তো আটকায় গেলাম, এখন তো আর পারতেছি না। এদিকে 2 নাম্বার প্রশ্নটা সে পুরোটাই পারতো, তাহলে কি হলো, আটকিয়ে গেল না, রাইট? এর থেকে বাঁচার উপায় কি? প্রশ্নটা যখন পাবা দীর্ঘ শ্বাস নিবা, তারপর ঠান্ডা মাথায় একদম শুরু থেকে শেষ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ঠান্ডা মাথায় পড়বা, পড়ার পর ডিসিশন নিবা কোনটা তুমি সবচেয়ে বেস্ট পারো। মনে রাখবা ফার্স্ট ইমপ্রেশন খাতায় সবচেয়ে বেশি ম্যাটার করে, ঠিক আছে? এই শব্দটা মনে রাখবা, ফার্স্ট ফার্স্ট ইমপ্রেশন খুবই খুবই ম্যাটার করে পরীক্ষার খাতায়, ঠিক আছে? তোমার চেষ্টা থাকবে যে প্রথমে এমন একটা সৃজনশীল বেছে নেওয়া যেটাতে আমি বস, ঠিক আছে, যেটাতে আমি বস, আমাকে কেউ আটকাইতে পারবে না, আর আমার টিচার তো মার্কস কাটার সুযোগই পাবে না। এরকম একটা বেস্ট সৃজনশীল তোমার ফার্স্টে বের করতে হবে এবং সেটা দিয়ে তোমার পরীক্ষার খাতার লেখা শুরু করতে হবে। তোমার টিচার যখন খাতা খোলার পর দেখবে প্রথম প্রশ্নে এই বাচ্চাটা তো এটাতে বস, তার মানে তার মাথা কিন্তু সেট হয়ে গেল যে এই বাচ্চাটা পড়াশোনা করে, সে ভালো জানে, কারণ প্রথম প্রশ্নটাতেই কি তুমি একদম তোমার বস লেভেলের একটা অ্যান্সার করে ফেলছো, তো টিচার কিন্তু ইমপ্রেসড হয়ে গেছে তোমার উপর। এই স্ট্র্যাটেজিগুলা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? শুধু পড়াশোনা বা খাতায় লিখলেই হবে না, তোমার বুঝে বুঝে পড়তে হবে যে হ্যাঁ এই স্ট্র্যাটেজিটা ফলো করলে এটা হবে, এই স্ট্র্যাটেজি ফলো করলে এটা হবে, ঠিক আছে? তোমার টিচারের মেন্টালিটিও তোমার একটু অ্যানালাইসিস করে বুঝতে হবে যে আমার টিচার কোন জিনিসটা দেখলে খুশি হবে, কোন জিনিসটা দেখলে আমার মার্কস কাটার কোনো সুযোগ পাবে না, সেই অনুযায়ী তোমার চলতে হবে, ঠিক আছে? স্মার্ট হইতে হবে পরীক্ষার খাতায়, ঠিক আছে? ওকে, প্রথম সৃজনশীল যেটা তুমি সবচেয়ে বেশি কনফিডেন্স সেটা বেছে নাও এবং সময় ম্যানেজ করে বাকি প্রশ্ন বাছাই করো। সময়ের কথা আমি বারবার বলি কারণ বায়োলজিতে তোমাদের লেখা থাকে, তো সেই লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই বুঝে বুঝে সে অনুযায়ী লিখতে হবে। ওকে, এবার আসি একটু সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে যে কোনটা কিরকম হবে বা কিভাবে লিখলে ভালো। ওকে, তো প্রথমে আসি সৃজনশীল প্রশ্নে জ্ঞানমূলক একদম ডিরেক্ট বইয়ের জিনিস আসবে, যে একদম এক কথায় সেটাকে কি বলে, জিন কাকে বলে, এই যে একটু আগে কি একজন বলছিলে যে জিন কি, জিন কাকে বলে, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। ডিএনএ কি, আরএনএ কি, একদম টু দ্য পয়েন্ট একদম ডিরেক্ট বইয়ের প্রশ্ন আসে এবং এটা চেষ্টা করবে এক লাইনে লিখার। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যদি ক নাম্বারে বলি সেখানে হচ্ছে এখানে চেষ্টা করবে বানানে কোনো প্রকার যেন ভুল না হয়, বানানে কোনো প্রকার যাতে ভুল না হয়। তোমার যদি এখানে বানানে কোনো প্রকার ভুল হয় তোমাকে কিন্তু কি দিবে জানো, বড় বড় 0, ঠিক আছে?
তাই এদিকেও খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই দেখো 0, তাই টু দ্য পয়েন্টে 1 থেকে 2 লাইন, 1 থেকে 2 লাইন ইনাফ, 1 লাইন বেস্ট, ঠিক আছে? এরপর আসি অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নটা হচ্ছে, যেহেতু তোমার 2 নাম্বার, আমার মতে একটা খাতায় দেখতে খুবই সুন্দর লাগবে, সেটা হচ্ছে 2 প্যারাতে লিখলে খুবই সুন্দর লাগে। প্রথম প্যারাতে তোমার প্রশ্নে যেটা চাচ্ছে সেটা টু দ্য পয়েন্টে তুমি একদম লিখে দিবা, ঠিক আছে? ওকে, প্রথম প্যারাতে একদম টু দ্য পয়েন্টে লিখে দিবা, তোমার প্রশ্নে যে জিনিসটা চাচ্ছে সেটাই তুমি সুন্দর করে লিখে দিবা। দ্বিতীয় প্যারাতে ওটার একটু ছোট্ট করে ব্যাখ্যা দিবা এবং চেষ্টা করবা 3 থেকে 4 লাইনের মধ্যেই জিনিসটা শেষ করে ফেলার। ওকে, তো জ্ঞানমূলক গেল, অনুধাবনমূলক গেল, এরপর কি আসে? প্রয়োগ। চলো যাই আমরা প্রয়োগে। প্রয়োগমূলক প্রশ্নতে মূলত তোমাদের নম্বর থাকে 3, এবং এই 3 নম্বরে আমি বলবো 3টা প্যারা করলে সেরা। প্রথম প্যারাতে চেষ্টা করবে জ্ঞানমূলকের মতো টু দ্য পয়েন্টে উত্তর লেখা, দ্বিতীয় প্যারাতে চেষ্টা করবে ব্যাখ্যা দেওয়ার, অনুধাবনের মতো করে লেখার, এবং তৃতীয় প্যারাতে উদ্দীপকের সাথে কিন্তু তখন এই যে কানেকশনটা চলে আসে। তুমি দেখো জ্ঞান এবং অনুধাবন তোমার ডিরেক্ট বই থেকে, তোমার টিচার এখানে তোমাকে জানতে চাচ্ছে যে তুমি আসলে বইটা ভালো মতো পড়ছো কিনা, ঠিক আছে? তুমি যখন বইটা ভালো মতো পড়ছো এটা বুঝে গেল টিচার, নাম্বার এসে দিল যে তোমাকে যদি একটা ব্যতিক্রম জিনিস দেওয়া হয় তুমি সেটার সাথে তোমার বইয়ের জ্ঞানের কিভাবে সাদৃশ্যতা প্রকাশ করতে পারো, বা কিভাবে মিল করতে পারো, বা কোন জিনিসটা চাচ্ছে সেটা বের করে দিতে পারতেছো, এই জিনিসটা দেখার কাজটা করে থাকে হচ্ছে প্রয়োগ এবং উচ্চতা এবং দক্ষতা। তো প্রয়োগমূলকে 3টা প্যারা করলে খুবই ভালো। প্রথমটাতে চেষ্টা করবে জ্ঞানের মতো টু দ্য পয়েন্ট একদম লেখা, বইয়ের মতো, মানে যেটা তোমার বইয়ের মতো না, আসলে তোমার যে প্রশ্নটা চাচ্ছে সেটা তুমি যেন ডিরেক্টলি লিখো, মানে টিচারকে তোমার প্রথমেই বলা যে হ্যাঁ আপনি এই প্রশ্নটা করেছেন, আমি কিন্তু এটা ধরতে পেরেছি, এই জিনিসটা বোঝানোর ব্যাপারটাই প্রয়োগের প্রথম প্যারাতে চেষ্টা করবে। দ্বিতীয় প্যারার কথা আমি যদি আসি, সেটা একটু অনুধাবনমূলক, এবং এখানে হচ্ছে হালকা পাতলা আমরা একটু ব্যাখ্যা দিই, ঠিক আছে? একটু ব্যাখ্যা দিতে থাকি আমরা এই ধাপগুলোতে, এবং তারপরে এই ধাপগুলোতে চেষ্টা করবে একটু পয়েন্ট আকারে লেখা, তাহলে খুবই সুন্দর দেখায়। এবং তৃতীয় প্যারাতে প্রয়োগ উদ্দীপকের সাথে মিলিয়ে 8 থেকে 9 লাইনে লেখাটা শেষ করতে পারো, খুবই চমৎকার। যদি এইরকম স্ট্রাকচার ফলো করতে পারো তোমাদের সৃজনশীলের 10-এ 10 আমি আশা করছি যে দিবে ইনশাল্লাহ। ওকে, উচ্চতর এবং দক্ষতার কথা বললে সেটা হচ্ছে তোমার এখানে 4টা প্যারার কথা চেষ্টা করবে, এবং এখানে মূলত যেই প্রশ্নগুলা তোমাদের বেশি পাবা সেটা হচ্ছে তুলনা, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এরকম ধরনের আসবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো জ্ঞানমূলক, তুমি প্রশ্ন কোনটা চাচ্ছে সেটা তুমি টিচারকে বুঝাবা যে হ্যাঁ এই প্রশ্নটা একদম ডিরেক্ট অ্যান্সার। অনুধাবন প্যারাতে ওটার একটু ছোট করে ব্যাখ্যা। নাম্বারে তুমি ছক বা পয়েন্ট আকারে মূল বিষয়গুলো লিখবে। নাম্বারে তুমি বিশ্লেষণ করবে, তুলনা করবে, গুরুত্ব বলবে, মতামত বলবে। এই জিনিসগুলা আমরা মূলত উচ্চতর দক্ষতার নাম্বারে লিখে থাকি। তো দেখো তোমাদেরকে কিন্তু আমি পুরো একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে তুমি পরীক্ষাতে 10-এ 10 পাচ্ছ সেই জিনিসটা কিন্তু পুরাটারই একটা সুন্দর স্ট্রাকচার আমি দিয়ে দিছি। তো তোমাদের কাজ কি হবে? আজকেই এই ক্লাসের পর বসে এই স্ট্রাকচারগুলা ফলো করে উত্তর লেখা প্র্যাকটিস করা, ঠিক আছে? এবং আরও আমি অনেক টিপস দিয়েছি তোমাদের এখন পর্যন্ত কিভাবে বায়োলজি পড়তে হবে, রাইট? আচ্ছা, তো বায়োলজি পড়ার ক্ষেত্রে তোমরা মুখস্থ না করলে কিভাবে পড়বে এরকম একটা প্রশ্ন থাকে। প্রথম যে কাজটা করবে, একটা চ্যাপ্টার পুরোটা একবার রিডিং পড়বা। একবার রিডিং পড়ার পর তোমার ব্রেন মনে করো যে 2% ধরতে পারবে, বাকি 98%ই বুঝবে না যে কি বলতেছে না বলতেছে। সেকেন্ড টাইম আবার রিডিং পড়ো। সেকেন্ড টাইম রিডিং পড়ার পর তুমি দেখবা যে তোমার ব্রেন আস্তে আস্তে বুঝার পরিমাণটা বাড়তেছে, ঠিক আছে? তারপর যে বিষয়গুলো তোমার কাছে তুমি কি করবা, 2বার 3বার রিডিং পড়লা, এরপর তুমি টেস্ট পেপারটা নিয়ে এসে দেখলা যে কোন বোর্ডে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন বেশি এসেছে। সেই টপিকগুলোতে যেয়ে তুমি সেগুলার ইন ডিটেলসে পড়াশোনা করবে। সেগুলা যদি অল্প বুঝো সেটা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর ওভারঅল পুরো চ্যাপ্টারটা নিয়ে তোমার জন্য জ্ঞান ভালো থাকে এবং তুমি যেন সব কিছু ক্লিয়ার থাকে সেটারও একটা চেষ্টা করবে, ঠিক আছে? এই জিনিসগুলা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে। ওকে, তো
আমরা 10 মিনিট স্কুল সবসময় তোমাদের সাথে থাকি, এসএসসি 25-এর সাথেও যেমন আমরা সাথে ছিলাম, এসএসসি 26 তোমাদের সাথেও আমরা সাথে আছি, ঠিক আছে? আমাদের সবারই এখন একটাই লক্ষ্য, একটাই ফোকাস যে আমাদের স্টুডেন্ট যদি 10,000 হয়, 20,000 হয়, 1 লাখ হয়, 2 লাখ হয়, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন A+ পায় এসএসসিতে, ঠিক আছে? তো এর জন্যই আমরা কিন্তু আমাদের এই যে তোমাদের এসএসসির প্রিপারেশনটা এই আগস্ট মাসের 10 তারিখ থেকে কিন্তু শুরু করে দিয়েছি, ঠিক আছে? তারই ফলশ্রুতিতে তোমাদেরও কিন্তু হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য একটা প্রিপারেশন আসছে, খুব দ্রুতই আসছে, যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আছে এবং টেস্ট পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি টেস্ট পরীক্ষাতে কারো খারাপ হয়ে যায় তখন কিন্তু দেখা যাবে যে অনেককে এসএসসিতে বসতেও দিচ্ছে না। তো তার জন্য তোমাদের এসএসসি টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্যও কিন্তু একটা মিশন চলে আসতেছে, এবং তোমরা যারা কিন্তু আমাদের এই সুপার স্টুডেন্ট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেছো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই কোর্সটা ফ্রি পেয়ে যেতে পারতেছো। তো এই সুযোগ মিস করা কিন্তু যাবে না। এবং তোমাদের জন্য যে আমাদের প্ল্যানটা আছে যে জুলাই থেকে সেপ্টেম্বর এই মাসে তোমাদের হচ্ছে লাইভ ক্লাস নিয়ে আমরা আমাদের বইটা শেষ করব। এর পরবর্তীতে হচ্ছে আমরা প্রতিটি বিষয়ের উপর সাপ্তাহিক এবং মাসিক মডেল টেস্ট নিব, ঠিক আছে? এবং আমরা হচ্ছে মাসিক কিছু মডেল টেস্ট নিব। এরপর অক্টোবর মাসের দিকে আমরা যদি দেখি বার্ষিক পরীক্ষার, ঠিক আছে, বার্ষিক পরীক্ষার জন্য মানে বার্ষিক পরীক্ষা বলতে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আমরা কিছু সাজেশন দিব। সাজেশন দেওয়ার সাথে সাথে তোমাদের স্ট্যান্ডার্ড ব্যাখ্যা সহ প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। এরপর আসে 3টি এক্সক্লুসিভ তোমাদের জন্য রিভিশন ক্লাসও থাকছে, ঠিক আছে? এক্সক্লুসিভ 3টা রিভিশন ক্লাস থাকছে। এই রিভিশন ক্লাসগুলোতে আমরা তোমাদের সিকিউ এসকিউ সব সলভ করে দিব, এমসিকিউ বলতেছি সিকিউ বলতেছি সব সলভ হয়ে যাবে তোমাদের, এবং তোমাদের কিন্তু প্র্যাকটিসও হবে। এবং তোমাদের জন্য 1 শট এমসিকিউ লাইভ ক্লাস আছে এবং 100 মার্কের মডেল টেস্ট দেওয়ারও তোমরা সুযোগ পাচ্ছ। বিশাল বড় প্ল্যান, দেখতে পাচ্ছ? একদম পুরো প্ল্যান কিন্তু সেট যে তোমাদের জন্য কবে কি আমরা করতে যাচ্ছি। তো এই সুযোগগুলো কিন্তু একদমই মিস করা যাবে না, এবং এইগুলোতে তোমরা যদি ভর্তি হও তাহলে তোমাদের সামনে এসএসসির যে আরও গাইডলাইন আছে সেগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের থেকে, ঠিক আছে? আজকে তো সবই মোটামুটি দেওয়া হয়েছে, বাট তোমরা যখন সামনে পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষাতে কোন জিনিসটা আমরা বুঝতে পারবো যে তোমার কোন জায়গাটাতে তোমার উইকনেস আছে, কোন জায়গাটা তোমার ইমপ্রুভমেন্ট দরকার, সেগুলা কিন্তু তোমরা এসব পরীক্ষাতে বসে বা এসব কোর্স নেওয়ার মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছ, রাইট? এবং সে অনুযায়ী তোমার প্রিপারেশনটাও কি হয়ে যাচ্ছে 100তে 100। এবং হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি স্বরূপ আমাদের এসএনপি কোর্সটা আসছে, ঠিক আছে? সেটা হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, সেখানে তোমাদের সিকিউ এমসিকিউ আমরা সম্পূর্ণ প্রস্তুতি দিচ্ছি। মানে তোমরা পুরোপুরি আমাদের উপর ভরসা করতে পারো এসএসসিতে A+ নিশ্চিত করার জন্য। এবং হচ্ছে প্রতিটি চ্যাপ্টারে তোমাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ টপিক এবং পরীক্ষায় আসার সম্ভাবনার বিস্তারিত বিশ্লেষণ, 18, 19, 24 সালের বোর্ড প্রশ্নগুলোর সমাধান। এবং তোমাদের এই ক্লাসটা শুরু হচ্ছে মূলত কিন্তু নভেম্বর থেকে, এবং ক্লাসের পরে কিন্তু তোমাদেরকে দাগানো স্লাইডও আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেরা না, রাইট? সিয়াম আলী বলেছে আপনাদের ক্লাস করে আমার বড় ভাই A+ পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। আমি দোয়া করি তোমার ভাই যেন সামনে আরও এরকম সাকসেস পায়। তো তোমারও এখন থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে যেন তুমিও তোমার বড় ভাইয়ের মতো A+ পেতে পারো, ঠিক আছে? তাই পড়াশোনাটা কিন্তু শুরু করতে হবে, ওকে? এবং তোমাদের এই যে আজকে আপু এত কিছু বুঝালাম, রাইট? তোমাদেরকে এত গাইডলাইন দিলাম কিভাবে বায়োলজি প্রশ্ন পড়তে হবে, কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে, কিভাবে উত্তর লিখলে ভালো হয়, কিভাবে মার্কস বেশি আসে, এরকম যে এত টিপস দিলাম সেটার ফল বোঝা যাবে এই হোমওয়ার্কে, ঠিক আছে? তোমাদের জন্য এখানে একটা সৃজনশীল প্রশ্ন আপু দিয়েছি, সেটা হচ্ছে সুজনের সাথে সুজনার বিয়ে হলো, তাদের সন্তানের মধ্যে রক্তশূন্যতা দেখা গেল, পরবর্তীতে পরীক্ষণ করে দেখা গেল সুজন ও সুজনা উভয়েরই গ্লোবিউলিন প্রোটিন সৃষ্টিকারী জিন ত্রুটিপূর্ণ। ক নম্বরে হচ্ছে সেক্স লিঙ্কড অসুখ কাকে বলে, আন্তঃপ্রজাতিক সংগ্রাম কিভাবে ঘটে ব্যাখ্যা করো, এবং উদ্দীপকে দম্পতির সন্তানদের ক্ষেত্রে রোগটি দ্বারা আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনা কত ভাগ ব্যাখ্যা করো, এবং কন্যা ও পুত্র সন্তান হওয়ার ক্ষেত্রে সুজন ও সুজনার মধ্যে কার ভূমিকা রয়েছে বিশ্লেষণ করো। এই পুরা সৃজনশীল প্রশ্ন
আমি তোমাদেরকে বলেছি যে কোন টাইম ম্যানেজমেন্টের কথা বলেছি, কিভাবে লিখতে হবে, কোনভাবে লিখলে ভালো হয়, কোনভাবে লিখলে টিচারকে ইমপ্রেস করা যায়, কি কি গাইডলাইন ফলো করতে হবে, কি কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে, সব কিছুই কিন্তু আজকের ক্লাসটাতে আমি বলে দিয়েছি। তো তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটাই কিন্তু ফল আমি পাবো যখন তোমরা এই হোমওয়ার্কটা সুন্দর মতো করে জমা দিবে আমাদের যে SSC 26 সুপার স্টুডেন্ট যে গ্রুপ আছে সেখানে তোমাদের নাম, নেম, ক্লাস, সাবজেক্ট, তিনটা জিনিস লিখে কিন্তু আজকে রাত 10টা থেকে, আজ রাত ঠিক 10টা আর 9 মিনিট পর 10টা, সেই 10টা থেকে পরের দিন সকাল 10টার মধ্যে কিন্তু সাবমিট করতে হবে। এবং এটা সাবমিট করার পর সাথে সাথেই কিন্তু তোমরা হচ্ছে তোমাদের এই যে সুপার সিকিউ ক্লাসের আগেই কিন্তু তোমাদের যে আগামীকাল একটা ক্লাস হবে সেটার আগেই কিন্তু আমরা তোমাদের এগুলো দিয়ে দিচ্ছি। খুব ফাস্টই কিন্তু আমরা জিনিসটা তোমাদের মধ্যে দিয়ে দিচ্ছি যে তোমরা কে কোথায় কোন জায়গায় ভুল করছো, রাইট? এবং সেই সাথে কিন্তু তোমাদেরকে একটা রিসোর্সও দিয়ে দিচ্ছি যে কিভাবে পড়াশোনা করতে হবে সেই সব কিছু। তো তোমার চেষ্টা করবা যে আজকে রাত 10টা থেকে পরের দিন রাত 10টা না, সকাল 10টার মধ্যে সাবমিট করে দিতে। আর আজকে তো তোমাদের সাথে গাইডলাইন শেয়ার করলাম কোন কোন টপিক, কোন কোন তোমাদের যে শর্ট সিলেবাসে যে টপিক আছে সেখান থেকে কোনগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো MCQর জন্য ইম্পর্টেন্ট সেগুলো তো আপু বলেছি। সেই সাথে হচ্ছে তোমাদের সিকিউ কিভাবে লিখতে হবে, MCQ বা বায়োলজি পড়বে কিভাবে, বা কোন কোন মিস্টেকগুলো হয়ে থাকে পরীক্ষাতে, সেই মিস্টেকগুলা থেকে পার পাওয়ার বা মুক্ত হওয়ার উপায়গুলো কি সেগুলো আপু শেয়ার করে দিয়েছি। কিন্তু আগামীকালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার SSC 26 গ্রুপে, এবং সেখানে আমি হচ্ছে তোমাদেরকে শিখিয়ে দিব যে জীববিজ্ঞানের, যেহেতু তোমাদের চিত্র নিয়ে এত এত সমস্যা, তাই বলছি যে চিন্তা করার কোনো কারণ নেই, আমি আছি। তাই তোমাদেরকে আগামীকাল 29 তারিখ ঠিক রাত 8:30টায় কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে চিত্রগুলো আছে যেগুলো পরীক্ষাতে আসে সেগুলা কিভাবে সহজ করে আঁকা যায় তার উপর কিন্তু একটা ক্লাস থাকছে। তো তোমরা যারা চিত্র আঁকা নিয়ে ভয় পাও বা যাদের চিত্র নিয়ে সমস্যা তারা কিন্তু আগামীকালকের ক্লাসটা একদমই মিস করা যাবে না, ঠিক আছে? তো শেষে বলবো এটাই যে তোমাদের জন্য অনেক কিছুই আছে আমাদের পক্ষ থেকে। 2.5 লক্ষ টাকার মতো, 2.5 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি পাচ্ছ তোমরা, সেই সাথে স্পেশাল গিফট পাচ্ছ, মাস্টার বুক পাচ্ছ এবং প্রিমিয়াম কিছু কোর্সও পাচ্ছ, রাইট? অনেক অনেক সারপ্রাইজ, 2.5 লক্ষ টাকার মতো শিক্ষাবৃত্তি পাচ্ছ, চিন্তা করো। তাহলে সুপার স্টুডেন্ট চ্যালেঞ্জ অবশ্যই নেওয়া উচিত, রাইট? তো কারা কারা নিতে প্রস্তুত দেখি? ওকে, অনেকেই প্রস্তুত, সাব্বাস সাব্বাস সাব্বাস, ভেরি গুড, ওয়েল ডান। আগামীকাল ঠিক রাত 8:30টায় তোমাদের সাথে ক্লাস হবে আমার, ঠিক আছে? যেখানে তোমাদেরকে আমি শিখাবো যে বায়োলজির যে তোমাদের 7টা চ্যাপ্টার আছে সেখান থেকে কোন কোন চিত্রগুলো তোমাদের পরীক্ষাতে আসবে সেগুলো কিভাবে সহজ করে আঁকা যায়, বা চিত্র আঁকার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রেখে আঁকতে হবে সেই সব কিছুই কিন্তু আছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই সুপার স্টুডেন্ট চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত, তো অনেক সাহসী তোমরা, ভেরি গুড, ওয়েল ডান। এরকম একটা সুযোগ আসলেই কারো মিস করা উচিত না। আমি বলবো যারা এখন অবধি একটু কনফিউজড আছো যে আসলে কি নেওয়া উচিত হবে কি না, তোমাদেরকে বলছি ঝটপট একদম দুশ্চিন্তা বাদ দিয়ে এই চ্যালেঞ্জটা নিয়ে ফেলো। তো আজকের এই সেশন এই পর্যন্তই ছিল, ঠিক আছে? আমার বায়োলজি ক্লাস 28 তারিখের এই ছিল তোমাদের জন্য SSCতে বায়োলজিতে A+ কনফার্ম করার জন্য আমার গাইডলাইন। তো আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমি যতগুলো গাইডলাইন দিয়েছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি তখনই খুশি হব যখন তোমরা আমার
এই প্রত্যেকটা ইউটিউব ফেসবুক যারা যারা যেখান থেকে জয়েন করেছো সবাই তোমরা পরীক্ষার হলে আপুর এই গাইডলাইনগুলো ফলো করে সে অনুযায়ী লিখবে এবং ভালো রেজাল্ট করে আপুকে দেখাবে, সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় সার্থকতা। ঠিক আছে, তো এই তো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইডলাইনগুলো সুন্দর মতো নোট করে পড়ে ফেলবে, আর স্লাইডটাও তো তোমরা পেয়ে যাচ্ছ, তাই ঠান্ডা মাথায় গাইডলাইনগুলো ফলো করে প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ তোমাদের এ প্লাস কেউ আটকানো নেই যদি এই গাইডলাইনগুলো ফলো করে তুমি পরীক্ষার হলে যেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।